হ্যালো, নমস্কার। মালদা সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে আমি কৌশিক সরকার। আজকে থেকে আমাদের নতুন ইকোনমিক্সের সেশন শুরু হচ্ছে এবং এটি আমরা ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সের সমস্ত যে সিলেবাসগুলো বর্তমানে আছে এই পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করছি এবং আজকে থেকেই প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে ওটা সম্বন্ধে কোশ্চেন্স এবং অ্যান্সারসগুলো ডিটেলস আলোচনা হবে এবং এইভাবে আমরা সমস্ত সিলেবাসটা পুরো কভার করতে চলেছি। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা প্রথমে শুরু করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে ডাব্লিউবিসিএস প্রিলি, ডাব্লিউবিসিএস মেন্স বা অন্যান্য যে সমস্ত স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো আছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো আছে প্রত্যেকটা এক্সামে এখান থেকে একটা দুটো কোশ্চেন্স থাকবেই এবং ডাব্লিউবিসিএসের প্রিলিতে অনেকগুলো কোশ্চেন্স থাকে, মেন্সে অনেকগুলো কোশ্চেন্স থাকে। আর এটা এমন একটা ইনফরমেটিভ প্লাস কনসেপচুয়াল চ্যাপ্টার যেটার উপরে বেস করে পরবর্তীকালে আমাদের ইনফ্লেশন বা পাবলিক ফিনান্স এই সমস্ত কিছু চ্যাপ্টারগুলোর সাথে কোরিলেট চ্যাপ্টার আছে। তাই এটাকে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি এবং এর কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে করতে পারি তো পরবর্তীকালে এরই কনসেপ্টের উপরে বেস করে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো খুব সহজেই আমরা পড়তে পারবো এবং সেই হিসাবে বুঝতেও পারবো। আজকে শুরু করা যায় ন্যাশনাল ইনকাম। প্রথমেই ন্যাশনাল ইনকাম এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে ইনকাম কাকে বলে, কাকে আমি ইনকাম বলবো এবং কাকে আমি ইনকাম বলবো না, এবং আমার ইন্ডিভিজুয়াল ইনকাম কি ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট হয়। এই ছোটো ছোটো কতগুলো জিনিসগুলো আমরা জানলে আমরা বুঝতে পারবো যে ন্যাশনাল ইনকাম কনসেপ্টটা কী। সবার আগে তাহলে আমরা আসি যে ইনকাম কাকে বলে। এখানে ইনকাম বলতে আমি একজন ইন্ডিভিজুয়াল আমার ইনকাম বলতে পারি বা কোনো এনটিটি ইনকাম বলতে পারি, কোনো কোম্পানির ইনকাম বলতে পারি। মানে প্রত্যেকটা ব্যক্তির ইনকাম একত্রিত হয়ে যেরকম দেশের ইনকাম হয় বা প্রত্যেকটা এনটিটি বা ফার্মের ইনকাম একত্রিত হয়ে যেরকম দেশের ইনকাম হয় এরকম করে ন্যাশনাল ইনকামগুলো কাউন্ট হয়। একের ইনকাম, দুইয়ের ইনকাম, তিনের ইনকাম এরকম করতে সবার ইনকাম, প্রত্যেকটা এনটিটির ইনকাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনকাম, প্রত্যেকটা কোম্পানির ইনকাম আমরা যখন যোগ করতে 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 একটা দেশের ন্যাশনাল ইনকাম আমরা পাই। তো এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন গেল। এবার আমরা যখন সাবজেক্টে ঢুকবো তাহলে আমরা আরও বুঝতে পারবো যে এই ইনকামগুলো কাউন্ট হয় কী করে। তাহলে শুরু করা যাক আমাদের আজকে ডাব্লিউবিসিএসের প্রথম চ্যাপ্টার ইকোনমিক্সের, সেটি হচ্ছে ন্যাশনাল ইনকাম। ইনকাম কাকে বলে? ইনকাম হচ্ছে দ্য মানি a person or an entity receives in exchange the money a person or an entity receives in exchange of their labor or investment. ইনকামের এটি একটি খুব সহজ এবং চলতি ডেফিনেশন। ইনকামটা কি? সবার আগে দ্বারা মানি, এই মানিটা কে উপার্জন করছে? একজন ব্যক্তি অথবা কোনো এনটিটি কী করছে? রিসিভ করছে। কিসের জন্য রিসিভ করছে? ইন এক্সচেঞ্জ অফ দেয়ার লেবার অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাহলে একজন ব্যক্তি বা একটি এনটিটি যদি এটা যদি একটি ব্যক্তি বা একটি এনটিটির ইনকাম হয়ে থাকে তাহলে ন্যাশনাল ইনকাম কীরকম হতে পারে? ন্যাশনাল ইনকাম হতে পারে কোনো কান্ট্রি আমরা যদি এখানে ইন্ডিয়া ধরি, কোনো কান্ট্রি মোট যে লেবার ফোর্স আছে, কোনো কান্ট্রির মোট যে লেবার ফোর্স আছে এবং সে দেশের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল যদি অ্যাক্ট করে কার উপরে? ওই দেশের
ন্যাচারাল রিসোর্সের উপরে এক করে যে দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে সার্ভিস, এর যে মনিটারি ভ্যালু তাকে আমরা বলবো একটি দেশের জাতীয় আয়। জাতীয় আয় কি? কোনো একটি দেশের মোট লেবার এবং মোট ক্যাপিটাল যা আছে সেগুলো যদি সেই দেশের ন্যাচারাল রিসোর্সের উপরে অ্যাক্ট করে যে গুডস এবং সার্ভিসেস প্রোভাইড করে বা জেনারেট করে তার যে মনিটারি ভ্যালু, সে মনিটারি ভ্যালুকে বলবো সেই দেশের ন্যাশনাল ইনকাম। এবং এই প্রত্যেকটা ঘটনা ঘটবে একটি ফিক্সড টাইম লাইনের উপরে ভিত্তি করে, একটি ফিক্সড টাইম লাইনের উপরে ভিত্তি করে, যাকে আমরা বলা হয় ফিনান্সিয়াল ইয়ার, যাকে আমরা বলি ফিনান্সিয়াল ইয়ার। আচ্ছা, তাহলে আরেকবার আমরা জিনিসটা পড়ে নিই যে ন্যাশনাল ইনকাম কাকে বলে। ন্যাশনাল ইনকাম হচ্ছে কোনো একটি দেশের একটি নির্দিষ্ট অর্থবর্ষে, কোনো একটি দেশ একটি নির্দিষ্ট অর্থবর্ষে তার মোট যে লেবার ফোর্স এবং মোট যে ক্যাপিটাল আছে সে ক্যাপিটাল সে দেশের ন্যাচারাল রিসোর্সের উপরে অ্যাক্ট করে বা ক্রিয়া করে যে গুডস এবং সার্ভিসেসগুলো তৈরি করছে তার যে বাজার মূল্য বা তার যে মনিটারি ভ্যালু, সেই ভ্যালুটাকে বলছি আমরা সেই দেশের জাতীয় আয়। এবার প্রশ্ন আসে যে এই যেরকম আমি যে উদাহরণ দিই যে 2024-25 অর্থবর্ষে আমাদের এই বিশ্বে বিভিন্ন দেশে যদি জাতীয় আয়গুলো ক্যালকুলেশন, যেরকম ইউএসএ হচ্ছে সবার থেকে ন্যাশনাল ইনকাম সবার থেকে বেশি, প্রায় 30 ট্রিলিয়ন ইউএস ডলার। তারপরে আসে হচ্ছে চায়না কত? প্রায় 19 ট্রিলিয়ন ইউএস ডলার। 3 নম্বর কি আছে? 3 নম্বর আছে জার্মানির কত? প্রায় 4.9 ট্রিলিয়ন ইউএস ডলার। তারপরে কি আছে? জাপানের কত? প্রায় 4.3 ট্রিলিয়ন ইউএস ডলার। ফিফথ আছে আমাদের পিয়ারা ভারত, ইন্ডিয়া, সেটা কত? 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার। তাহলে এই যে ইউএসএ 30 ট্রিলিয়ন ইউএস ডলার, চায়নার 19 ট্রিলিয়ন, জার্মানির 4.9 ট্রিলিয়ন, জাপানের 4.3 ট্রিলিয়ন এবং ইন্ডিয়ার হচ্ছে 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার। এই ভারতের এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের মোট ন্যাশনাল ইনকাম হচ্ছে এটি। ন্যাশনাল ইনকামের ফরকাস্ট করে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2025 সালে বলেছে যে ভারত জাপানকে বাইপাস করে এবং জার্মানিকে বাইপাস করে জাপানকে বাইপাস করে ভারতের স্থান 4th র্যাঙ্ক হতে চলেছে। ভারত আইএমএফ 2025 ফিনান্সিয়াল ইয়ার 2025-26 যে অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ রেট আরও বাড়বে 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার থেকে, এবং সেটি জাপানকে ছাপিয়ে ভারত এখন বর্তমানে 4 নম্বর র্যাঙ্ক হোল্ড করার যে একটা প্রেডিকশান, সেই প্রেডিকশানটা অলরেডি আইএমএফ করেছে। তাহলে আমরা পড়লাম ইনকাম কাকে বলে, আমরা পড়লাম ন্যাশনাল ইনকাম কাকে বলে, এবং আমরা দেখলাম যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে পৃথিবীর যে বেস্ট 5 লার্জেস্ট ইকোনমি তার সেই ইকোনমির ন্যাশনাল ইনকাম কীরকম, এবং আমরা এইটুকু জানলাম যে আইএমএফের প্রেডিকশান 2025-এ ইন্ডিয়ার রেসপেক্টে কী হতে পারে। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম আমরা মেজার করব কী করে। ন্যাশনাল ইনকাম আমরা মেজার করব কেমন করে? ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য 4টা এগ্রিগেটস আছে। 4টা এগ্রিগেটস বা যাকে আমরা প্যারামিটারও বলতে পারি। যে ন্যাশনাল ইনকাম মেজার কোনো একটা যে কোনো দেশ, এটা ইন্ডিয়া হতে পারে, ইউএস হতে পারে, চায়না হতে পারে, জার্মানি হতে পারে, প্রত্যেকটা দেশের ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য আমরা ইন্ডিয়ানের 4টা এগ্রিগেটের কথা বলি, এবং 4টা এগ্রিগেট বা 4টা প্যারামিটার দিয়ে আমরা সে দেশের ন্যাশনাল ইনকামকে মেজার করি। ফার্স্ট এগ্রিগেট যেটা পড়ে সেটাকে বলা হয় জিডিপি,
জিডিপি। জিডিপি ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে কি এনডিপি। এনডিপি এনডিপি মিনস নেট ডোমেস্টিক প্রোডাক্ট। থার্ড নাম্বার কি? থার্ড নাম্বার আসছে হচ্ছে জিএনপি। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর লাস্ট আছে হচ্ছে এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে ভারতের মতন, আচ্ছা ভারতের যদি অর্থনীতি বলি তাহলে ভারতের অর্থনীতি কীরকম হতে পারে? ভারতের মতো আমাদের দেশের ন্যাশনাল ইনকাম মাপা হয় চারটে এগ্রিগেটস দিয়ে। এক নম্বর এগ্রিগেটস হচ্ছে জিএডিপি, যাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেকেন্ড এগ্রিগেট হচ্ছে এনডিপি, যাকে বলা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ফোর্থ হচ্ছে জিএনপি, যাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর হচ্ছে ফিফথ হচ্ছে এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এটা দিয়ে আমাদের দেশের কি মাপা হয়? ন্যাশনাল ইনকাম মাপা হয়। এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রোডাক্ট। আমরা যদি লক্ষ্য করি এখানে একটা জিনিস কমন, চারটা প্যারামিটারে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখন প্রশ্ন জাগে যে হোয়াট ইজ প্রোডাক্ট? ইকোনমিক্সে আমরা বলতে পারি যে হোয়াট ইজ প্রোডাক্ট। প্রোডাক্ট কাকে বলে? এখানে চারটা প্যারামিটারে যখন প্রোডাক্ট কমন, তাহলে প্রোডাক্ট কাকে বলে সেটা জানা দরকার। প্রোডাক্ট হচ্ছে কি? এ প্রোডাক্ট is an item that offer for sale. It can be physical in nature or virtual or cyber form. তাহলে আমরা এখন জানছি যে প্রোডাক্ট কাকে বলে। প্রোডাক্ট তো বুঝলাম যে প্রোডাক্ট দরকার, প্যারামিটার এই এগ্রিগেটগুলো ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করার জন্য যে চারটা এগ্রিগেট দরকার আছে, সেই চারটা এগ্রিগেটের মধ্যে একটা কমন ফ্যাক্টর, দ্যাট ইজ প্রোডাক্ট। প্রোডাক্ট কি? এ প্রোডাক্ট ইজ অ্যান আইটেম। প্রোডাক্ট হচ্ছে কি? আইটেম দ্যাট অফার ফর সেল। প্রোডাক্টটা কিসের জন্য অফার করা হয়? সেল। ইট ক্যান বি ফিজিক্যাল ইন নেচার আর ভার্চুয়াল ইন নেচার। আমরা যেরকম বলতে পারি, যেরকম মোবাইল, এটা একটা প্রোডাক্ট। বা আমরা যদি বলতে যেটা বলতে শেয়ার, এটা একটা প্রোডাক্ট, তাই তো? বা কোনো সার্ভিস, এটা একটা প্রোডাক্ট। বা কোনো সফটওয়্যার, কোনো কম্পিউটার সফটওয়্যার, এটা একটা প্রোডাক্ট। প্রোডাক্টের এটা হচ্ছে মোটামুটি একটা ডেফিনেশন। এবার এই প্রোডাক্টকে যদি আমরা আরও ক্লাসিফাই করি, তাহলে আমরা আরও দুটো জিনিস জানতে পারি। এই প্রোডাক্টকে সাধারণত ইন জেনারেল দুটো ফর্মে ভাগ করা যায়। এই প্রোডাক্টকে আমরা আরও দুটো ভাগে আরও ডিপলি যদি ক্লাসিফাই করি, তাহলে প্রোডাক্টকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে কি, একটাকে প্রোডাক্ট একটার দিকে হবে গুডস, আর আরেকটা দিকে হবে সার্ভিস। তাহলে প্রোডাক্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হয় গুডস এবং একটা ভাগকে বলা হয় সার্ভিস। এবার গুডসকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় র ম্যাটেরিয়াল, একটাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস, আর একটাকে বলা হয়
ফাইনাল গুডস, এটা মুছে দিলাম। একটাকে বলা হয় ফাইনাল গুডস। তাহলে প্রোডাক্টকে ইন জেনারেল দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটাকে বলা হয় গুডস এবং একটাকে বলা হয় সার্ভিস। গুডসকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় র মেটেরিয়াল, একটাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস, একটাকে বলা হয় ফাইনাল গুডস। এবার ফাইনাল গুডসকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল গুডস আর একটা হচ্ছে কনজাম্পশন গুডস। তা এই হচ্ছে আমাদের যত রকমের প্রোডাক্ট আছে প্রোডাক্টের ক্লাসিফিকেশন। একটা হচ্ছে র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, ফাইনাল গুডস। ফাইনাল গুডসের ক্ষেত্রে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল গুডস, একটা হচ্ছে কনজাম্পশন গুডস। তো এটা আর একটা হচ্ছে কি সার্ভিস। এবার আমরা যখন কোনো একটা দেশের ন্যাশনাল ইনকামকে মেজারমেন্ট করার চেষ্টা করি, ন্যাশনাল ইনকামকে আমরা যখন ক্যালকুলেট করি, তখন একমাত্র এই ফাইনাল গুডস এবং সার্ভিসেস এই দুটোকেই নেওয়া হয়। কোনো একটা দেশে যখন আমরা প্রোডাক্টকে যখন কোনো একটা দেশের ন্যাশনাল ইনকামকে যখন মেজারমেন্ট করি, তখন সে দেশের আমরা ফাইনাল গুডস এবং সার্ভিসেসকেই আমরা হিসাবের মধ্যে নিয়ে আসি। একটা যদি উদাহরণ দিই, যদি কিছু টমেটো থাকে, সে টমেটো হচ্ছে এখন র মেটেরিয়ালস। একজন কৃষকের কাছ থেকে কোনো একটা ধরো যান যে টমেটো কিষাণ যে কেচাপ কোম্পানি আছে, সে টমেটো অ্যাজ এ র মেটেরিয়াল কিনলো। র মেটেরিয়ালস থেকে কিনে বিভিন্ন প্রসেস করে একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে একটা ইন্টারমিডিয়েট গুডে কনভার্ট করলো, এবং সেটাই যখন আমাদের আবার বোতলের মধ্যে বোতলবন্দি করে আমরা যখন জ্যাম বা জেলি দিয়ে খাচ্ছি, তখন সেটা হয়েছে ফাইনাল গুডস। এই ফাইনাল গুডসটাই যখন এই ফাইনাল গুডসটা যখন আমরা কিনি, আমরা যে লাস্ট কনজিউমার যখন কিনি, তখন এই ফাইনাল গুডসটাই দেশের ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট করা হয়। এই ইন্টারমিডিয়েট গুডস এবং র মেটেরিয়ালসকে কাউন্ট করা হয় না, কারণ যদি কাউন্ট করা হয় তাহলে ডবল কাউন্টিংয়ের একটা পসিবিলিটিস চলে আসে। আচ্ছা, এবার নেক্সট আর একটা জিনিস আমাদের বোঝার আছে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার যাওয়ার আগে, সেটা হচ্ছে ডোমেস্টিক। ডোমেস্টিক কথাটা খুব কমন আসছে, ডোমেস্টিক। ডোমেস্টিক কি? ডোমেস্টিক হচ্ছে, ডোমেস্টিকের আরেকটা নাম হচ্ছে ইকোনমিক টেরিটরি, ICONOMIC টেরিটরি। ডোমেস্টিকের আরেকটা নাম হচ্ছে বা ইকোনমিক টেরিটরি। তো ডোমেস্টিকটা কি? ডোমেস্টিক হচ্ছে একটা এরিয়া, জিওগ্রাফিক্যাল ডোমেস্টিক মিনস জিওগ্রাফিক্যাল এরিয়া, যেটা এই এরিয়াটা কি হয়, গভর্ন বাই বা অ্যাডমিনিস্ট্রেটেড বাই আমাদের দেশের যে রেসপেক্টে বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে কি ডোমেস্টিক আর ইকোনমিক টেরিটরি হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা গভর্ন বাই বা অ্যাডমিনিস্ট্রেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে যদি আমাদের ভারতের যদি ল্যান্ডস্কেপ, ভারতের যদি আমরা জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখি, তাহলে ভারতের যে বাউন্ডারিজ আছে, তাহলে এই ফিজিক্যাল বাউন্ডারিটা হচ্ছে আমাদের ডোমেস্টিক বলতে পারি। এবং আমাদের কোস্ট লাইন থেকে 12 নটিক্যাল মাইল 12 নটিক্যাল মাইল সমুদ্রের মধ্যে স্থানও আমাদের এই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ে, যার রাফলি হচ্ছে মোটামুটি প্রায় 22 কিলোমিটার প্রায়। তাহলে কি বুঝলাম, যে ডোমেস্টিক আর ইকোনমিক টেরিটরি মানে হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, আমাদের ল্যান্ড বর্ডার আছে, আমাদের যে পুরো দেশের যে ভূমিভাগ আছে, ভূমিভাগ প্লাস দেশের কোস্ট লাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই পুরোটা এরিয়াটা আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়ছে। এবং এটা আমরা জানি যে ফুললি অ্যাডমিনিস্ট্রেটেড বাই গভর্নমেন্ট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
এখানে যদি আমরা আরও যদি এটাকে ডিটেলস আলোচনা করি, একটা জিনিস লক্ষ্য করবা বা আমরা যদি দেখি যে ভারতের যে রাজধানী দিল্লি, এই দিল্লিতে ইউএসএর অ্যাম্বাসি আছে বা ইউকের অ্যাম্বাসি আছে বা গালফ কান্ট্রিজের অ্যাম্বাসি আছে, ইভেন পাকিস্তান অ্যাম্বাসিও এখানে আছে। তাহলে এই অ্যাম্বাসিগুলো কি তাহলে ইন্ডিয়ার ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরির মধ্যে পড়বে? উত্তর হচ্ছে না। আমাদের দেশে নতুন দিল্লিতে যে ইউএস অ্যাম্বাসি, ইউকে অ্যাম্বাসি, ফ্রেঞ্চ অ্যাম্বাসি, ইভেন বাংলাদেশ অ্যাম্বাসি, পাকিস্তান অ্যাম্বাসি, নেপাল অ্যাম্বাসি, যে সমস্তগুলো আছে সে সমস্ত ওই যে একটা ধরো বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে কাজকর্ম করে, ওইটুকু যে টেরিটরিটা, ওইটুকু বিল্ডিংটা কিন্তু যে দেশের সেই দেশেরই বিল্ডিং, ওটা ভারতের মধ্যে ওইটুকু আমেরিকা অবস্থিত। ঠিক তেমনি ইন্ডিয়াতেও ইউএসের মধ্যেও ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে, ইউকের মধ্যেও ইউকে তো ইন্ডিয়া তো হাই কমিশনার, তো অ্যাম্বাসি তো হাই কমিশনার, তো ইন্ডিয়ান অ্যাম্বাসিও আছে, পাকিস্তানও ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে। তাহলে ওই জায়গাগুলো কী করছে তখন ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কি বললাম, ইন্ডিয়ার মধ্যে যে ইউএস, ইউকে, পাকিস্তান বা পৃথিবীর যত দেশ আছে প্রত্যেক দেশের অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসিগুলো কিন্তু ভারতের ডোমেস্টিক বা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ে না, সেটা সেই দেশের ডোমেস্টিক প্রপার্টি, ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের যে সমস্ত অ্যাম্বাসিগুলো আছে সেই অ্যাম্বাসিগুলো হচ্ছে যে ভারতের ডোমেস্টিক টেরিটরির মধ্যে ওগুলো পড়ে। বা আবার বলতে পারি যে ভারতের যদি কোনো মিলিটারি সেট আপ থাকে, ভারতের যদি কোনো মিলিটারি সেট আপ থাকে, একটা এস্টাবলিশমেন্ট, ভারতের যদি কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট কোনো থাকে তাহলে সেটা কিন্তু ভারতের ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরির মধ্যে পড়বে। এবার যদি ভাবি যে আমার কৌশিক লন্ডনে একটা বাড়ি কিনেছে, লন্ডনে একটা বাড়ি আছে, তাহলে এই বাড়িটা কি ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে? উত্তর হচ্ছে না। এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল প্রপার্টি, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল প্রপার্টি, সেটা কিন্তু ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়বে না। আমরা অনেকে শুনি যে অমুক ক্রিকেটার দুবাই একটা হোটেল বানিয়েছে বা অমুকজন একজন ধনী ব্যবসায়ী ইংল্যান্ডে একটা বিশাল বড় ম্যানশন কিনেছে বা কোনো প্রাসাদ কিনেছে, সেটা কিন্তু ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে পড়বে না, সেটা সেই ব্যক্তির পার্সোনাল প্রপার্টি। আচ্ছা, এবার আবার যদি এরকম ভাবি যে আমি লন্ডনে যে হিথ্রো এয়ারপোর্ট আছে, আমি যদি ভাবি যে লন্ডনে যে নামটা না কি ছিল, হিথ্রো, HEAT কী নামটা ছিল, হিথ্রো, THROW, হিথ্রো এয়ারপোর্ট আছে লন্ডনের, একটা বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট। এই হিথ্রো এয়ারপোর্টে যদি একটা এয়ার ইন্ডিয়ার প্লেন এরকম দাঁড়িয়ে থাকে, এবং সেই প্লেনের মধ্যে যদি আমি বসে থাকি, তাহলে এয়ার ইন্ডিয়ার প্লেনটা কিন্তু তখন ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে ইনক্লুড হবে, সেটা ইউএসের ডোমেস্টিক টেরিটরির মধ্যে ইনক্লুড হবে না। তাই এটুকু বোঝা গেল। তাহলে কী কী বুঝলাম, যে ডোমেস্টিক মিনস ডোমেস্টিকের আর একটা নাম হচ্ছে ইকোনমিক টেরিটরি। আচ্ছা, ডোমেস্টিক মানে বোঝায় একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা গভর্ন বাই গভর্ন বা অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ইউএস থাকলে অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নমেন্ট অফ ইউএসএ। আচ্ছা, এক্ষেত্রে কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে, সেগুলো কী ভারতের মধ্যে যে বিভিন্ন দেশের অ্যাম্বাসিসগুলো আছে, কনসুলেটগুলো আছে, সেগুলো কিন্তু ভারতের ডোমেস্টিক এরিয়ার মধ্যে পড়বে, ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে না, সেটা সেই দেশের ডোমেস্টিক টেরিটরি। বা ইউএসএতে যদি ভারতের যে সমস্ত ভারতের যে অ্যাম্বাসি আছে সেটা কিন্তু ইউএসের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে না, সেটা ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরি। এবার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ান যদি পৃথিবীর যে কোনো দেশে যদি কোনো বাড়ি কিনে বা কোনো যদি ফ্ল্যাট নেয় বা কোনো যদি প্রাসাদ নেয় বা কোনো যদি প্রপার্টি কিনে, সেটা কিন্তু ইন্ডিয়ার ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরির মধ্যে পড়বে না, সেটা ভারতের সেই নাগরিকের ইন্ডিভিজুয়াল প্রপার্টি।
আবার যদি বলি যে লন্ডনে হেথ্রো এয়ারপোর্ট বা ওয়াশিংটন ডিসির এয়ারপোর্ট, যে কোনো এয়ারপোর্টে যদি এয়ার ইন্ডিয়ার কোনো প্লেন দাঁড়িয়ে থাকে বা প্লেনের মধ্যে যদি আমি বসে থাকি, তখন ভাববা সেটা গভর্নমেন্ট, সেটা হচ্ছে কি আমাদের দেশের বা ভারতের ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি। নেক্সট যেটা আসছে, এটা মোটামুটি একটা ওভারঅল একটা কনসেপ্ট। আমরা কী কী পড়লাম, যে আমরা পড়লাম যে ইনকাম কাকে বলে, আমরা পড়লাম ন্যাশনাল ইনকাম কাকে বলে, আমরা পৃথিবীর যে বেস্ট 5 ইকোনমিক বড় ইকোনমি আছে তাদের নাম জানলাম, তাদের মোটামুটি একটা 2024-25 ডেটা অনুযায়ী ন্যাশনাল ইনকাম জানলাম। আমরা IMF-এর একটা প্রেডিকশন জানলাম যে ভারতের স্থান এগাতে পারে ন্যাশনাল ইনকামের দিক থেকে। আমরা জানলাম কি যে ন্যাশনাল ইনকাম 4টে এগ্রিগেটের মাধ্যমে প্রকাশ করা হয়, 4টে এগ্রিগেটের নাম জানলাম। এবং আমরা আরেকটা জানলাম যে ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি সম্বন্ধে আমরা একটা ধারণা নিলাম। নেক্সট আসি জিডিপি। 4টে এগ্রিগেটের মধ্যে সবার থেকে মোস্ট প্রমিনেন্ট যে এগ্রিগেট সেটা হচ্ছে জিডিপি। জিডিপি ডেফিনেশনে যাওয়ার কী বলতে পারবো, 1 নম্বর হচ্ছে জিডিপি, তাহলে কী বলতে পারবো, জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। ফার্স্ট হচ্ছে জিডিপি ইজ দ্য monetary value, কার monetary value of all final goods and services GDP is the monetary value of all goods and services produced within the territory of India। আমরা ইন্ডিয়ার রেসপেক্টে বিচার করছি। for a specific time period by the resident or non-resident of India। আমরা জিডিপি যে সমস্ত রকম পড়াশোনা, সে পড়াশোনাটা আমরা ভারতের রেসপেক্টেই আমরা পড়ি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জিডিপি কি, জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। টাকার অঙ্কে আসতে হবে। জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced within the territory of India for a specific time period by the resident or non-resident of India। তো এটা হচ্ছে জিডিপির একটা ডেফিনেশন। এবার প্রত্যেকটা এখানে যে 5টা যে প্যারামিটার আমি লিখলাম, 5টা যে পয়েন্ট লিখলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষাতে আসে। প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলাদা আলাদা করে ডিটেলসে আমরা আলোচনা করব। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। সেটা বুঝবো কী করে দেখি। আমরা ফার্স্ট পয়েন্টটাকে জিডিপির যে 5টা প্যারামিটার আমরা লিখলাম ডেফিনেশনে, এবার প্রত্যেকটা প্যারামিটারকে আমরা আলাদা আলাদা করে ধরে আলোচনা করছি। ফার্স্ট প্যারামিটার হচ্ছে জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। ধরো কোনো একটা কোম্পানি আছে, সেটা স্যামসাং কোম্পানি। কোনো স্যামসাং কোম্পানি আছে। স্যামসাং কোম্পানি কি বানায়? স্যামসাং কোম্পানি এই মোবাইল ফোনটা বানায়। তো 2024-25 অর্থবর্ষে স্যামসাং কোম্পানি 100টা ফোন বানিয়েছে। 100টা ফোনের আইটেমস বানিয়েছে এবং প্রত্যেকটা আইটেমের দাম হচ্ছে, হাইপোথেটিক্যালি ধরে নিই, 5,000 টাকা। তাহলে মোট কত টাকা ফোন প্রডিউস করেছে? সে হচ্ছে
1 2 5000 ইন্টু 100 সমান সমান 1 2 3 4 5 5 লাখ। তাহলে 2024-25 অর্থবর্ষে স্যামসাং কোম্পানি মোট 100টা আইটেমের ফোন ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই 100টা ফোন তৈরি করেছে এবং প্রত্যেকটা ফোনের দাম হচ্ছে 5000 এবং সে মোট 5 লাখ টাকা দামের গুডস জেনারেট করেছে। এবার এই 100টা ফোনের মধ্যে আমরা যদি ধরে নিই যে 80টা আইটেম 80টা ফোন বাজারে বিক্রি হয়েছে, 12টা ফোন বিক্রি হয়নি, আচ্ছা, আর 8টা ফোন কোম্পানির মালিক তা বাড়ির লোকেদেরকে গিফট করেছে, নে এটা বানালাম, এবার তোরা ইউজ করে দেখতো, দিয়ে আমাকে ফিডব্যাক জানা। তাহলে এই 12টা ফোন হচ্ছে কি এটা গোডাউনে পড়ে আছে। 12টা ফোন কোথায় আছে? গোডাউনের মধ্যেই পড়ে আছে। 8টা ফোন কি হচ্ছে? প্রাইভেট কনজামশন। একমাত্র 80টা ফোন যার প্রত্যেকটা মানি ভ্যালু হচ্ছে 5000, তাহলে হচ্ছে 5 8 40 1 2 3 4, মানে এই 4 লাখ টাকা যে ইকোনমিতে অ্যাড হলো, এই 4 লাখ টাকাকে আমরা ন্যাশনাল ইনকাম বা জিডিপির মধ্যে কাউন্ট করব। এই দুটো জিনিস জিডিপিতে কাউন্ট করব না। তাহলে কী বললাম? জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। তাহলে কী ধরে নিলাম? একটা কোম্পানি 100টা ফোন আইটেম করছে, তার মধ্যে যতটি বাজারের মধ্যে গিয়ে ট্রানজ্যাকশান হবে সে কটারই যে ফিনান্সিয়াল ভ্যালু বা মনিটারি ভ্যালু সেটাই জিডিপিতে কাউন্ট হবে। যেটা গোডাউনে পড়ে আছে বা যেটা প্রাইভেট কনজামশনের জন্য ইউজ হচ্ছে, যেটা কোনো ট্রানজ্যাকশান নেই, সেটা কিন্তু হচ্ছে না। আমরা যদি এরকম হিসাব করি যে ম্যাগি কোম্পানির 100টা ম্যাগি বানিয়েছে, 100টা ম্যাগির মধ্যে 80টা ম্যাগি মার্কেটে বিক্রি হয়েছে, 12টা ম্যাগি গোডাউনের মধ্যে ইঁদুর খেয়ে নিয়েছে, আর 8টা ম্যাগি হচ্ছে মালিক তৈরি করার সময় নিজে খেয়ে নিয়েছে। তাহলে এই 20টা ম্যাগি কী হচ্ছে? কোনো রকম ইকোনমিক্যাল ট্রানজ্যাকশনের মধ্যে আসছে না। ওই জন্য 20টা ম্যাগির যে প্রাইস সেটা জিডিপিতে কাউন্ট হবে না। একমাত্র 80টা ম্যাগিরই প্যাকেটেরই প্রাইস জিডিপিতে কাউন্ট হবে। তাহলে এটা আমরা বুঝলাম মনিটারি ভ্যালু হচ্ছে। তাহলে মার্কেটে যেটা এক্সচেঞ্জ হয় সেই প্রোডাক্ট বা কোনো সার্ভিসের যেটা মার্কেটের মধ্যে গিয়ে সেটা কেনা বেচা হয়, তার যে দাম সেটা যে জিডিপিতে কাউন্ট হয়। গোডাউনে পড়ে থাকা বা উৎপাদন করার সময় প্রাইভেট কনজামশন, সেগুলো কিন্তু জিডিপিতে কাউন্ট হয় না। এবার আরেকটু যদি ডিটেলসে যাই যে এই মনিটারি ভ্যালু, সেই ভ্যালুটাকে যদি আমরা আরও এলাবোরেট করি তাহলে আমরা আরও কিছু নতুন নতুন তথ্য জানতে পারবো। যেরকম কি তাহলে জিডিপি একটু আমরা বলতে পারি যে গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আছে, গুডস এবং সার্ভিসেস যেটা হচ্ছে কি একটা টাকার মূল্য, এটা একটা হচ্ছে কি গুডস অ্যান্ড সার্ভিসেস হচ্ছে কি একটা হচ্ছে কি টাকার মূল্য। আচ্ছা, এবার ধরো আরেকটা যদি গল্প আমরা এরকম করে ধরি যে যদি একটা ম্যাগিকে ধরি, মোবাইল ফোনই ধরি, মোবাইল ফোন সবাই আমরা মোটামুটি ফোন ইউজ করি। তাহলে ভাবো যে যার কাছে যে কোম্পানির ফোনটা থাকুক না কেন, একটা মোবাইল ফোন তৈরি করতে কি কি জিনিস লাগছে? তাহলে কি ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন, একটা ফোন তৈরি করতে যে সমস্ত জিনিস লাগে সেগুলোকে বলা হয় ফ্যাক্টর অফ প্রোডাকশান। তো একটা ফোন তৈরি করতে কী কী লাগে? সর্বপ্রথম আমাকে একটা কোম্পানি লাগবে, স্যামসাং ইন্ডিয়া বা অ্যাপেল বা লাভা বা ভিভো, তো এরকম একটা কোম্পানি ধরে নিলাম স্যামসাং। আমার কাছে স্যামসাংয়ের ফোন আছে, তাই আমি স্যামসাংকে ইউজ করছি। তাহলে ফার্স্ট লাগলো হচ্ছে কি, দ্যাট ইজ কল এন্টারপ্রাইজ বা একটা অর্গানাইজেশন। যে কোনো প্রোডাকশনে যাওয়ার আগে একটা অর্গানাইজেশনস লাগে, একটা কোম্পানি, একটা ফার্ম,
লাগে। নেক্সট কি, সেখানে কাজ করার জন্য লাগবে হচ্ছে শ্রম, লেবার। থার্ড কি লাগবে, থার্ড লাগবে ল্যান্ড বা বিল্ডিং। ফোর্থ কি লাগবে, ফোর্থ লাগবে হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে একটা ফোন তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে সেগুলোকে বলা হয় ফ্যাক্টর অফ প্রোডাকশান। তো আমি ধরে নিলাম একটা ফোন ভারতের 2024-25 অর্থবর্ষে একটা ফোনই তৈরি হয়েছে। তাহলে একটা ফোন তৈরি করার জন্য প্রথমে কি লাগে, একটা এন্টারপ্রিনার লাগে বা একটা অর্গানাইজেশনস লাগে, সেটার নাম ধরলাম স্যামসাং। তা কিছু লেবার লাগবে, ল্যান্ড লাগবে সেখানে কোম্পানির যে ফেসিলিটিসটাকে সেট আপ করার জন্য, এবং ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল দিয়ে কী কী কাজে লাগে, ক্যাপিটাল দিয়ে আমরা র ম্যাটেরিয়াল কিনতে পারি। এই ফোনটা বানানোর জন্য দেখছি র মেটেরিয়ালস দরকার, র মেটেরিয়ালস লাগবে। আর কি লাগবে ক্যাপিটালসদের, মার্কেটিংয়ে টাকা লাগবে, ট্রান্সপোর্টের খরচা আছে, আর কি কি লাগতে পারে, বিভিন্ন রকম মেশিনারি লাগবে, আরও বিভিন্ন রকম আরও প্রচুর খরচা আছে। তাহলে কী কী লাগছে, ক্যাপিটাল লাগে, ক্যাপিটালের হিউজ অ্যাপ্লিকেশন। র ম্যাটেরিয়ালস কিনতে হবে এই ফোনটার জন্য, এই ফোনটা কিনে মার্কেটে বিক্রি করার জন্য মার্কেটিং করতে হবে, তোমরা যদি অ্যাড দেখোই তোমরা। ট্রান্সপোর্ট আছে, নয়ডাতে তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গে এসে বিক্রি, মালদাতে এসে বিক্রি হবে, ট্রান্সপোর্টেশনও একটা আছে। এই ফোনটা বানাতে বিভিন্ন রকম মেশিনস লাগছে, আরও অনেক রকম জিনিস, 10 রকমের সাজ সরঞ্জাম লাগে। এবার ক্যাপিটালকে কে প্রোভাইড করে, এই সমস্ত কিছু কেনার জন্য যে ক্যাপিটালস লাগছে সেই ক্যাপিটালস দেয় ব্যাংক। ক্যাপিটাল দেয় ব্যাংক। তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে এই সমস্ত জিনিস। এই ফ্যাক্টর অফ প্রোডাকশনকে কাজে লাগিয়ে একটা ফোন যখন উৎপাদন করা হয় তখন এর কিছু ইনকামও নিশ্চয়ই হবে, একে বলা হয় ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টর ইনকাম, এন্টারপ্রিনার যে চাইবে তার ইনকাম কীভাবে হয়, প্রফিটের মাধ্যমে হয়। এর ইনকামটা কীভাবে আসে, এটা একজন এন্টারপ্রিনার অর্গানাইজেশন, সেই তার ইনকামটা কীভাবে হয়, প্রফিটের মাধ্যমে হয়। লেবারের ইনকাম কীভাবে হয়, ওর ওয়েজেসের মাধ্যমে হয়। বিল্ডিংয়ের ইনকাম কীভাবে হয়, রেন্টের মাধ্যমে হয়। আর ক্যাপিটালের ইনকাম কী হয়, ইন্টারেস্টের মাধ্যমে। এই সমস্ত কিছুকে, এগুলোকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। আর সমস্তগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে তাকে বলা হয় জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। যতগুলো ফ্যাক্টর ইনকাম আছে সেগুলোকে যদি সবটিকে যোগ করে দিই সেটা দাঁড়ায় হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবার কি, তো এটাতে গেল হচ্ছে। আচ্ছা, এবার ধরো একটা স্যামসাং ফোনের দাম হচ্ছে 10,000 টাকা। একটা স্যামসাং ফোনের দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে একজন কোম্পানি সে সবসময় ভাবলো আমি 4,000 টাকা প্রফিট করব, আমার 2,000 টাকা স্যালারি দিতে হবে, আমার ল্যান্ডের জন্য ঘর ভাড়াও 2,000 টাকা, আর হচ্ছে ইন্টারেস্টে ধরো 2,000 টাকা, হাইপোথেটিক্যালি ধরে নাও। তাহলে জিডিপি এর ফ্যাক্টর কস্ট কত দাঁড়াচ্ছে, 10,000 টাকা। ভাবো যে একটা ভারতে 2024-25 অর্থবর্ষে একটাই ফোন তৈরি হয়েছে এবং সেই একটা ফোনেরই জিডিপি এর ফ্যাক্টর কস্ট, মানে ফ্যাক্টর কস্ট মানে ওই ফোনটা তৈরি করতে যে ফ্যাক্টর অফ প্রোডাকশন লেগেছে সমস্ত উপাদান, তার থেকে যে ইনকাম জেনারেট হয়েছে সেই ইনকামটাকে বলা হয় জিডিপি এর ফ্যাক্টর কস্ট। জিডিপি এর ফ্যাক্টর কস্ট হচ্ছে 10,000 টাকা। তাহলে এখান থেকে তাহলে একটা কোম্পানি 10,000 টাকায় একটা ফোন তৈরি করে দিল। তাহলে এখান থেকে কার কাছে যাবে, নিশ্চয় শপকিপারের কাছে যাবে, নিশ্চয় শপকিপারের কাছে যাবে ফোনটা। তো আমি তো ডাইরেক্ট কোম্পানি থেকে কিনছি না, শপকিপারের দোকান থেকে কিনছি। তো শপকিপার কী করবে, ফোনটা 10,000 টাকা আসলো, প্লাস শপকিপার এটা যেরকম একটা স্যামসাং কোম্পানির ফ্যাক্টর অফ প্রোডাকশান, কিন্তু শপকিপারও কী করছে, শপকিপার তার ফোনটা তৈরি করছে না, শপকিপার ফোন বিক্রি করছে, মানে সার্ভিস দিচ্ছে। তাহলে সার্ভিসেরও ফ্যাক্টর অফ প্রোডাকশান আছে।
একটা শপকিপারকে কী করতে হবে, সবার আগে একটা দোকান খুলতে হবে, কারো ল্যান্ড কার কাছ থেকে ল্যান্ড নিয়ে ওখানে বিল্ডিং বানাবে, ওকে রেন্ট দিতে হবে, সব ওর দোকানে কিছু এমপ্লয়িকে রাখতে হবে বিক্রি টিক্রি করার জন্য, তাকে আবার স্যালারি বা ওয়েজেস দিতে হবে, এই ল্যান্ড নেওয়া, তার উপরে বিল্ডিং সেট আপ করা, হ্যাঁ, তার উপরে ইনিশিয়ালি ফোনটাকে কোম্পানির ঘর থেকে নিয়ে আসা বা ট্রান্সপোর্ট কস্ট হাবিজাবির জন্য তার কিছু ক্যাপিটাল দরকার, ক্যাপিটাল থেকে কী করে ব্যাংকের কাছ থেকে নেবে, এবং আলটিমেটলি তার কিছু প্রফিটও দরকার এই সমস্ত কিছু বিজনেসটা করার জন্য, প্রফিটও সঙ্গে অ্যাড করবে। তাহলে আমরা ধরলাম যে সার্ভিস, এই তো সফটওয়্যার কি প্রোভাইড করছে, সার্ভিস হচ্ছে 5,000 টাকা। তো শপকিপার 10,000 টাকাতে ফোনটা কিনছে, প্লাস সার্ভিস ওই প্রোভাইড করছে। তো সার্ভিসটা হচ্ছে কি ফ্যাক্টর ইনকাম। সার্ভিসের মধ্যে কী কী আছে, ওর প্রফিট আছে, ওর দোকানে যে কাজ করছে তার ওয়েজেস আছে, ওর যে দোকানে ওটা ফ্যাসিলিটিটা তৈরি করেছে বিক্রি করার জন্য তার রেন্ট আছে, প্লাস সমস্ত কিছু করার জন্য ব্যাংক থেকে যে টাকা নিয়েছে তার ইন্টারেস্ট আছে 5,000 টাকা। তাহলে এই ফোনটার এখন তাহলে কত দাঁড়াচ্ছে মূল্য, 15,000 টাকা। এবার আমি যখন লাস্টে কিনবো, তাহলে এই ফোনটা আমি কত দিয়ে কিনবো, আমার কাছে ফোনটা কত টাকা দিয়ে ফোনটা আমি কিনবো, তখন আমার ফোনের রুপির দাম হবে হচ্ছে কি 15,000 টাকা। তো এটা খুব, তাহলে এটা হচ্ছে তাহলে কি জিডিপি অ্যাট ফ্যাক্টর, তাহলে বর্তমানে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে একটা কোম্পানি গুডস তৈরি করছে, তাহলে এটা দেখো, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যদি বলি, তাহলে একটা দাঁড়াচ্ছে এটা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, একটা এটা গুডসের জন্য, আর জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট সার্ভিসের জন্য দাঁড়াচ্ছে এটা। তাহলে টোটাল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দাঁড়াচ্ছে কিন্তু এটা, তো এটা হচ্ছে কি টোটাল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। অনেকটা সেই ছোটোবেলা গল্পের মতন মনে পড়ছে, কিন্তু একটা দেশে কি এরকম করে হয় যে এক কোম্পানি তৈরি করলো, দোকানদারের কাছে আসলে আমি কিনলাম, এখানে একটা জিনিস মিসিং মনে হচ্ছে না, সেটা ট্যাক্স। এত কিছু হলো, উৎপাদন হলো, বিক্রি হলো, আমি ইউজ করছি, তো সরকারের কি? তাহলে এখানে একটা জিনিস যেটা নেই বা আমরা মিস করছি সেটা হচ্ছে ট্যাক্স। তো কোনো জিনিস তৈরি হবে, কোনো জিনিস বিক্রি হবে, সরকার সেখান থেকে ট্যাক্স নেবে না, তা তো হয় না। তাহলে নতুন এক ধরনের কনসেপ্ট আসলো, সেই কনসেপ্টটা কি? তাহলে আমরা এখানে ধরে নিলাম যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান সমান 15,000, এটাকে আমরা ধরে নিয়ে চললাম। এবার দেখি কোম্পানি ফ্যাক্টর কস্ট কত পড়ছে, 10,000 টাকা। তো কোম্পানি বললো তুমি 10,000 টাকা যখন তৈরি করবে, এর উপরে আমাকে 10% ট্যাক্স দিতে হবে। 10,000 টাকার উপরে কোম্পানি বললো 10% ট্যাক্স লাগবে। তাহলে কত দাঁড়াচ্ছে ট্যাক্স, 1,000 টাকা। তাহলে কোম্পানির ট্যাক্স দিচ্ছে হচ্ছে কি 1,000 টাকা। আচ্ছা, ভালো কথা। আরেকটা কি হয় যে কোম্পানি যখন কোনো জিনিস একটা দেশের স্বার্থে, যখন দেশ কী করে বিজনেসকে প্রমোট করার জন্য, আচ্ছা ওটা পরে আসছি। এবার কোম্পানি এখানে বলো 10,000 টাকা দাম, তাহলে জিডিপি তাহলে এখানে তাহলে এই বস্তুটা উৎপাদন করতে কত টাকা লাগছে, 11,000 টাকা লাগছে। আগে লাগছিল 10,000 টাকা, সরকার 10% জিএসটি, সরকার 10% জিএসটি হাইপোথেটিক্যাল ধরে নাও 10% জিএসটি বসিয়ে দিল, ওটার দাম হয়ে গেল কি 11,000 টাকা। এবার 11,000 টাকার দামি শপকিপার জিনিসটা কিনে নিয়ে আসলো, তো শপকিপারের সঙ্গে ভ্যালু অ্যাড কত করছে, 5,000 টাকা। তো কী বলে কি, তুই যত টাকা ভ্যালু অ্যাড করবি তার উপরও 10% জিএসটি। তাহলে বসাও, হিসাব করো, 2 করলো, কত হলো 500 টাকা। তাহলে 11,000 প্লাস 500, তাহলে কত দাঁড়ালো 16,000 টাকা, এই 5,000, সরি 16,500। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 500 টাকা। তাহলে যে শপকিপার ওই যে সার্ভিস প্রোভাইড করছে, মানে 5,000 টাকা ভ্যালু অ্যাড করছে, তাহলে 5,000 টাকার উপরে 10% সরকার বলে তুমি যা ভ্যালু অ্যাড করবা তার উপরে 10% আমি জিএসটি নেবো। তাহলে 10% জিএসটি হলে কত হয়, তাহলে 500 টাকা জিএসটি। তাহলে আগে ছিল 11,000 টাকা, তাহলে আগে কত, আগে এটার দাম ছিল হচ্ছে 11,000 টাকা প্রথমে জিএসটি বসিয়ে, তারপরে এই 5,000 টাকা শপকিপার ওর ভ্যালু অ্যাড করলো, প্লাস ওই 500 টাকা আবার জিএসটি অ্যাড করতে, দাম হয়ে গেল
16,500 টাকা। এবার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো আমাদের মুখ্যমন্ত্রী বললো কি কোনো ছেলে যদি 16,500 টাকা দিয়ে যদি কোনো ফোন কিনে তাহলে সরকার থেকে 500 টাকা সাবসিডি দেওয়া হবে। তখন তাহলে 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 কী করলো, এটা থেকে গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট বললো যে আমি 500 টাকা কী করবো সাবসিডি দিব, আমি 500 টাকা সাবসিডি দিব। তাহলে এই অ্যাকচুয়ালি ফোনটা মার্কেটে যখন আসবে দাম কত দাঁড়াবে, তখন দাম দাঁড়ালো 16,000 টাকা। এটা কি হলো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে জিনিসটা একটু বুঝিনি। প্রথমে বের করলাম জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দাঁড়ালো ফোনটার হচ্ছে তখন 15,000 টাকা। আমি মাঝখানে ট্যাক্স নেই এটা আমরা ধরেই আমরা নিলাম। এবার যখন সরকার যখন ট্যাক্স বসালো তো 10,000 টাকা প্রথমে ফ্যাক্টর কস্ট ছিল, প্রথমে 10,000 টাকা ফ্যাক্টর কস্ট ছিল, 10,000 টাকার উপরে 10% জিএসটি বসালাম, দাম হলো 11,000 টাকা। শপকিপারের দোকানে আসলো, শপকিপার 5,000 টাকা অ্যাড করলো, 5,000 টাকার উপরে 10% জিএসটি হয়ে গেলো 500 টাকা জিএসটি। তাহলে 11,000 প্লাস 500 প্লাস 5,000 16,500। এবার সরকার কী করলো, এর উপরে 500 টাকা সাবসিডি দিল, যে 16,500 টাকা দিয়ে কেউ যদি ফোন কিনে পড়াশোনার জন্য তাহলে 500 টাকা সরকার থেকে সাবসিডি দেওয়া হবে। তাহলে সরকার সাবসিডি দেওয়ার পরে দাম কত দাঁড়ালো, 16,000 টাকা। তাহলে এখানে যদি আমি সাম আপ করি তাহলে দাঁড়াচ্ছে, তাহলে প্রথমে কী দাঁড়াচ্ছে, জিডিপি, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের সাথে কী হলো, সরকার কী করলো, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করে দিল, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করে দিল। আর কি করলো, সাবসিডিকে মাইনাস করে দিল, সাবসিডিজকে মাইনাস করে দিল। এর ফলে যে দামটা হলো সে দামটাকে বলা হয় জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। আমরা যখন জিনিসপত্র কুরকুরে প্যাকেট কিনে লিখে না ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস লিখে থাকে না, তো একটা তো ওর প্রোডাকশন ফ্যাক্টর কস্ট থাকে, সেই ফ্যাক্টর কস্টের সাথে সরকার ইনডাইরেক্ট ট্যাক্স বসায় প্লাস সরকার সাবসিডিকে মাইনাস করে যেটা দাম দেয় সেটা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। যেরকম আমরা সিলিন্ডার নিই, ধরো গ্যাসের সিলিন্ডার নিই, এখন 950 টাকা মনে পড়ছে, তাহলে ওই সিলিন্ডারে একটা ফ্যাক্টর কস্ট আছে, সেই সিলিন্ডারের উপরে সরকার একটা ইনডাইরেক্ট ট্যাক্সও বসায় প্লাস সরকার কিছু সাবসিডি দিতে, সমস্ত কিছু প্লাস মাইনাস করার পর যে টাকাটা আসে সেই টাকাটা এখন বর্তমানে হলো 950 টাকা। তো এটা হলো কি খুব একটা ইন জেনারেল একটা কনসেপ্ট, যে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের সাথে মধ্যে একটা ডেফিনেশন করার। আচ্ছা, তাহলে জিডিপির ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি মার্কেট প্রাইস। আবার আমি যদি এখানে এরকম করে লিখতে পারি যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান সমান জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, যেভাবে ইচ্ছা দুটোই। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট এইভাবে বের করা হয় আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইসটাকে এইভাবে বের করা হয়। আশা করি এগুলো বোঝাতে পারলাম। তো আমাদের দেশে জিডিপি মাপেকে, আমাদের দেশে জিডিপি যে সংস্থাটা ক্যালকুলেশন করে, আচ্ছা জিডিপি ক্যালকুলেশন করার আগে ডেটা লাগে। এমনি তো বসে বসেই ঘরের মধ্যে ক্যালকুলেশন করা যায় না। একটা এত বড় দেশের এত রকম ট্রানজ্যাকশানস হচ্ছে, গুড সাপ্লাইয়ের এতগুলো হ্যান্ডের মাধ্যমে ট্রানজ্যাকশান হচ্ছে, তো এত কিছু ঘটনার যেটা ডেটা লাগে। তো ডেটা কালেকশন কে করে, ডেটা কালেকশনের দায়িত্ব দেওয়া হয় এনএসএসও। এনএসএসও বলে একটা ইনস্টিটিউশনস আছে যেটা 1950 সালে সেট আপ হয়েছে। এই সংস্থাটা কী করে, ডেটা কালেকশন করে। এই সংস্থার ডেটার উপরে ভিত্তি করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কী বের করে, এই দেখুন তোমার ন্যাশনাল ইনকামের বা জিডিপির ডেটা প্রোভাইড করে যে আমাদের দেশে এবছর জিডিপি এত। তাহলে এটা তাই করতো 2019 সালে আমাদের নতুন এনডিএ গভর্নমেন্ট আসার পর থেকে, 2019 সালে এনডিএ গভর্নমেন্ট আসার পর থেকে সিএসও তখন নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কি নাম হয়ে যায়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। যদি প্রশ্নের পরীক্ষাতে আসে যে আমাদের দেশে জিডিপি ক্যালকুলেশন কে করে বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন কে করে, তাহলে যদি হয় সিএসও থাকবে ইসের মধ্যে, নাহলে এনএসও থাকবে। যদি সিএসও থাকে সিএসওতে ঠিক হবে, যদি এনএসও থাকে এনএসও তো ঠিক হবে। যদি 2019 সালের আগেকার কোশ্চেনগুলো দেখো ওখানে সিএসও অপশান থাকে, কিন্তু বর্তমানে এখন ওটা হয়ে গেছে এনএসও। আচ্ছা, তাহলে সিএসও বলো বা এনএসও বলো, আমাদের দেশে ফ্যাক্টর কস্টের উপরে আমাদের দেশে জিডিপি ক্যালকুলেট করে, মানে মোড অফ
প্রোডাকশন থেকে মোড অফ ইনকাম বের করে এবং মোড অফ ইনকামটাকে যোগ করে আমরা তোমার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বের করি। তাহলে এটা তো আমরা বইয়ে এরকম করে পড়ি, তাহলে সরকার কী করে বের করে আর একটু ডিপথ আলোচনা করি। তাহলে আমরা এখন কী আলোচনা করছি যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আমরা বইয়ে যেরকম পড়লাম ভারত সরকার কি সেইভাবে ক্যালকুলেশন করে, সেইভাবেই ওই রেন্ট, সেইভাবেই ওয়েজেস, সেইভাবেই ইন্টারেস্ট বা সেইভাবে প্রফিট যেরকম আমরা পড়ে আসলাম সেরকম করে ক্যালকুলেশন করে, না আরও ডেপথে গিয়ে কিছু আরও বিশাল আরও জটিল কিছু ক্যালকুলেশনের মাধ্যমে ভারত সরকার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের মাধ্যমে ক্যালকুলেশন করে বা জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের ক্যালকুলেশন করে, সেটা আমরা দেখছি। তাহলে আমাদের আজকে এখনকার আলোচনার বিষয় হচ্ছে যে জিডিপি, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বলো বা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বলো, এই দুটো যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনের দায়িত্ব আছে সিএসও, ভুলভাল লিখছি কেন, সিএসও, এবং এটাই 2019 সালের পরে হয়ে গেল এনএসও। সেই এনএসওটা এটা কি করে বের করে সেটা এখন আমাদের জানার বিষয়, খুব ইন্টারেস্টিং লাগবে। দেখো তাহলে আরেকটু প্রথম থেকে আসি ফ্যাক্টর, তাহলে আচ্ছা জিডিপি এর ফ্যাক্টর একটু প্রথম থেকে আসি, ফ্যাক্টর অফ প্রোডাকশন, FACTOR, ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশন থেকে কী হয়, ফ্যাক্টর ইনকাম আসে, FAC, ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টর অফ প্রোডাকশনের ফার্স্টে কী আছে, ফার্স্টে রাখি লেবারকে, LABOUR, তারপরে রাখি হচ্ছে অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর, তারপরে রাখি হচ্ছে ক্যাপিটাল, আগে পরে রাখলে অসুবিধা নেই, তারপরে রাখি হচ্ছে ল্যান্ড। এটা হচ্ছে কি ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন। এখান থেকে ইনকাম হচ্ছে কি, লেবার থেকে আসে হচ্ছে ওয়েজেস বা স্যালারি বলতে পারো, এন্টারপ্রেনিউর থেকে আসে প্রফিট, ক্যাপিটাল থেকে আসে ইন্টারেস্ট, আর ল্যান্ড থেকে আসে হচ্ছে রেন্ট। আমরা এখন পড়ব যে সিএসও কী করে মেজারমেন্ট করে, সিএসও বা এনএসও কী করে মেজারমেন্ট করে। সিএসও ওয়েজেস কথাটা ডাইরেক্টলি বলতে খুব সমস্যা, সিএসও ওয়েজেস বলে না, সিএসও বলে হচ্ছে ওয়েজেসের বদলে বলে কম্পেনসেশন টু এমপ্লয়ি। সিএসও ওয়েজেস কথাটা ইউজ করে না, সিএসও যে কথাটা ইউজ করে তার নাম হচ্ছে কম্পেনসেশন টু এমপ্লয়ি। কী ইউজ করে, কম্পেনসেশন টু এমপ্লয়ি। এবারে কম্পেনসেশনটা সিএসও কীভাবে দেয়, সিএসওর মতে কম্পেনসেশনটা তিনভাবে হয়। একটা হচ্ছে কি ইন ক্যাশ, কম্পেনসেশন অফ এমপ্লয়িটা কী হয় কি, বা ইন ক্যাশের মাধ্যমে হয়, ইন কাইন্ডের মাধ্যমে হয়, আর একটা হচ্ছে কি এমপ্লয়ি, একটা হচ্ছে কি এমপ্লয়ি সোশ্যাল সিকিউরিটি স্কিম। বইয়ে আমরা যেটা পড়ি যে জিডিপি এর ফ্যাক্টর কস্টে লেবার থাকলে ওয়েজেস দেওয়া হয়, এটা আমরা সাধারণত বইয়ে পড়ি, কিন্তু সিএসও কী করে, সিএসও বলছেন না আমি ওয়েজেস কথাটা ইউজ করব না, আমি ওর বদলে ইউজ করব কম্পেনসেশন টু এমপ্লয়ি। কী কথাটা ইউজ করব, কম্পেনসেশন টু এমপ্লয়ি। এই কম্পেনসেশন টু এমপ্লয়ি মানে এমপ্লয়িকে যে কম্পেনসেশন দিবে সেটা অ্যাকর্ডিং টু সিএসও তিনটাভাবে দেওয়া হয়। একটা হচ্ছে ইন ক্যাশ, মানে স্যালারি ইন ক্যাশ বলতে পারো, বা স্যালারি ইন কাইন্ড বলতে পারো, তিন করে দিছি আমি, কাইন্ড বলতে পারো, আর একটা হচ্ছে কি এমপ্লয়ি সোশ্যাল সিকিউরিটি স্কিম। এবার একটু পড়ি, স্যালারি ইন ক্যাশ মানে তো বুঝতে পারছো, তোমার বাবা যদি ব্যাংকে চাকরি করে বা এদের ডক্টর হসপিটালে চাকরি করে বা এদের টিচার হয়, তাহলে মাসের 1 তারিখে যখন হয় তখন বেতন ঢুকে যায়। কাইন্ড কি, কাইন্ড হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন এমপ্লয়ি এত ভালো কাজ করছে, ওর ডেডিকেশন এত বেশি, কোম্পানি বা এত প্রফিট দিচ্ছে, তখন সরকার এই কারণের সময় কোনো কার্ড দেয়,
বা কোনো হাউস দিল বা কী বলবো কোনো ফ্ল্যাট গিফট করে বা বললো যে কোনো ফরেন ট্যুর ফরেন ট্যুরের একটা ফরেন ট্যুরের একটা ব্যবস্থা করে। অনেক সময় শোনা যায় না যে কোনো একটা অমুক কোম্পানির ডিস্ট্রিবিউটার এত টাকার মাল দেখিয়েছে বলে ওকে থাইল্যান্ডে 3 দিনের জন্য থাইল্যান্ডে ঘোরার ফেসিলিটির কোম্পানি করে দিয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি যে কম্পেনসেশন টু এমপ্লয়ি, এটা ইন কাইন্ড মানে কি হয় কোনো রকম ভিজিবল কোনো অ্যাসেট যেরকম গাড়ি দিতে পারে, ফ্ল্যাট দিতে পারে, কোম্পানি দেয়, অথবা কোম্পানি একটা ফরেন ট্যুরে করলো। আরেকটা হচ্ছে করে এমপ্লয়ি সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে কি কোম্পানি এমপ্লয়ীদের সোশ্যাল সিকিউরিটি স্কিমের জন্য কিছু ফেসিলিটি প্রোভাইড করে। যেরকম হচ্ছে বলতে এর ভালো এক্সাম্পল হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কোম্পানি প্রোভাইড করে। তাহলে ফ্যাক্টর কস্টে সিএসও এরকম করে এটাকে দেখে, তোমার ওয়েজেসটাকে যেটাকে আমরা ওয়েজেস বলি বা স্যালারি বলি, সিএসও ওয়েজেস স্যালারি না বলে কম্পেনসেশন টু এমপ্লয়ি বলে। প্রফিটকে সিএসও কী বলে? প্রফিটের ক্ষেত্রে সিএসও বলে যে এন্টারপ্রিনিয়র যেটা আছে সেটা দু রকমের হয়, একটা হচ্ছে আনঅর্গানাইজড আর একটা হচ্ছে কি অর্গানাইজড। অর্গানাইজড বা লিস্টেড, LISTED, লিস্টেড। তাহলে এন্টারপ্রিনিয়র বা অর্গানাইজেশন যেটা আছে সেটা একটা আনঅর্গানাইজ সেক্টর হয়। এগ্রিকালচার সেক্টর হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, বলতে পারো যারা প্রফেশনালস যেরকম ডক্টর, তারপরে লয়ার্স, এরা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। বা আরেকটা হচ্ছে কি অর্গানাইজ সেক্টর, BSNL, এয়ারটেল, তারপরে তোমার টাটা স্টিল, তো এই সমস্ত হচ্ছে অর্গানাইজ সেক্টর। তাহলে আনঅর্গানাইজ সেক্টরে সিএসও বলে, এবার ধরো জিনিসটা এরকম করে বুঝো, একজন ডাক্তার আছে, ঠিক আছে, সে ডাক্তারের একটা চেম্বার আছে, তাহলে ডাক্তারের চেম্বারটা হচ্ছে তার বিল্ডিং, তাই তো? আচ্ছা, এবার সেই ডাক্তার ওখানেই সার্ভিস প্রোভাইড করছে, ওই অ্যাজ এ লেবার হিসেবে কাজ করছে, ও বিল্ডিং ওই লেবার হিসেবে কাজ করছে, ওখান থেকে যা ইনকাম হচ্ছে প্রফিটটা ওই নিচ্ছে, তাই তো? তাহলে এখানে কে মালিক কে শ্রমিক, ঠিক আছে, এবং এইখান থেকে ডিমার্কেশন করাটা খুব মুশকিল হয়ে যায়। এরকম ডাক্তার হতে পারে, লয়ার হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে, বা যাদের আমার ধরো কিছু জমি থাকে, সে আমার ওটা জমিটা আমার, আমি ওখানে শ্রম দিচ্ছি, জিনিস উৎপাদন করছি, বিক্রি করে যে প্রফিটটা হচ্ছে আমারই হচ্ছে। এর ফলে একটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের ক্লাস ভিত্তিক ডিমার্কেশনটা খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে সিএসও বলে সেগুলোকে আনঅর্গানাইজ সেক্টর ধরে, এবং সেক্ষেত্রে যে প্রফিটটা তৈরি হয় সেই প্রফিটটাকে সিএসও বলা হয় মিক্সড ইনকাম, MIXED। তাহলে কি আনঅর্গানাইজ সেক্টর যেটা প্রফিট গেন করে, সিএসও সেটাকে মিক্সড ইনকাম দিয়ে ডিনোট করে, এবং অর্গানাইজ সেক্টর বা লিস্টেড কোম্পানি যে সমস্ত যে প্রফিটটাই করে সিএসও তাকে অপারেটিং সারপ্লাস বলে ডিনোট করে। অপারেটিং সারপ্লাস। আচ্ছা, এইটুকু বোঝা গেল। ওয়েজেসকে সিএসও কম্পেনসেশন টু এমপ্লয়ি ডিনোট করে, আর প্রফিটকে অর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে মিক্সড ইনকাম বলে সিএসও ডিনোট করে, আর অর্গানাইজ সেক্টর বা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটাকে অপারেটিং সারপ্লাস বলে সিএসও ডিনোট করে। ক্যাপিটালের ক্ষেত্রে কি হয়? ক্যাপিটালের ক্ষেত্রে ইন্টারেস্ট, তো সিএসও একে বলা হয় কনজামশন অফ ফিক্সড অ্যাসেট ডিউরিং প্রোডাকশন। কনজামশন অফ fixed asset or capital during production। হাতের লেখাটা খুব একটা সুন্দর নয়, যাই হোক আমি আস্তে আস্তে চেষ্টা করবো এটাকে ভালো করার। তাহলে এই যে ক্যাপিটাল ইন্টারেস্ট যেটা আছে, যেটা আমরা নর্মালি ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটাকে আমরা হিসাব করি, সেক্ষেত্রে সিএসও সেটাকে এই ইন্টারেস্ট না বলে সিএসও সেটাকে বলে কনজামশন অফ ফিক্সড অ্যাসেট অবলিক ক্যাপিটাল ডিউরিং প্রোডাকশন। তাহলে ফ্যাক্টর ইনকামের তাহলে এই সমস্ত প্যারামিটার দিয়ে যে মোট টোটাল যে টাকাটা পাওয়া যাবে সে টাকাটাকে বলা হয় জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আর সেটাকে যখন সিএসও ইনভেস্ট করে তখন সিএসও এটাকে একই বলা হয় জিডিপি অ্যাট
ফ্যাক্টর কস্ট। শুধু কি বলবো, নামগুলো, কিছু প্যারামিটারগুলো, কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু চেঞ্জ হয়ে যায়। নর্মাল বই একরকম থাকে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সিএসও সেটা একরকম ক্যালকুলেশন করে। আমি দুটোকে তোমাদেরকে এখানে দেখালাম। আগেরটা একটু বললাম যে আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। এখানে আমরা বলি যে টোটাল জিডিপি এর ফ্যাক্টর কস্ট, কিন্তু সিএসও যখন এটাকে বের করে তখন সেটাকে সিএসও টোটাল জিডিপি এর ফ্যাক্টর কস্ট বলে না। তখন সিএসও এখানে একটা মজার টার্ম দেখা যায়, সেটাকে সিএসও তখন বলে গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট ফ্যাক্টর কস্ট। দেখো, যখন আমরা এটা নিয়ে যখন আমরা আলোচনা করব, যেটা আমরা বইয়ের মধ্যে যেটুকু আছে সেটাকে যখন আমরা টোটাল হিসাব করব, তখন সেটাকে আমরা বলি যে জিডিপি এর ফ্যাক্টর কস্ট। ওয়েজেস থেকে যে টাকা পাচ্ছি, বা প্রফিট থেকে যে টাকা পাচ্ছি, ইন্টারেস্ট থেকে যে টাকাটা পাচ্ছি, ওয়েজেস, প্রফিট, ইন্টারেস্ট থেকে তোমার রেন্ট বাউন্ড, এটা ভুল হয়েছে, আর রেন্ট থেকে যে টাকাটা পাচ্ছি সেগুলোকে আমরা বলি টোটাল জিডিপি অ্যাট দ্য ফ্যাক্টর কস্ট। কেন ফ্যাক্টর? মোড অফ ফ্যাক্টর প্রোডাকশন থেকে ফ্যাক্টর অফ ইনকামটা আসছে, এটা ফ্যাক্টর কস্ট। কিন্তু যখন সিএসও এগুলো ক্যালকুলেশন করে, তখন সিএসও জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কথাটা ইউজ করে না, তখন সিএসও ইউজ করে জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট। জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট। কিন্তু দুটার যদি আমরা অঙ্কের যে টাকার যে ভ্যালু দেখি, টাকার ভ্যালুটা কিন্তু সেম। তাহলে সিএসও কী বলে এটাকে? গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট ফ্যাক্টর কস্ট। এবার একটা মজার বিষয় হচ্ছে যে আমরা একটু আগে জানলাম যে আমরা জানলাম যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টকে এর সাথে যদি আমরা ইনডাইরেক্ট ট্যাক্স এবং অ্যাড করি এবং সাবসিডিটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে দাঁড়ায় হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এটা তো আমরা জানি যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করি এবং সাবসিডিকে মাইনাস করে দিই, তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে এক্ষেত্রে কী হবে? সিএসও যে হিসাব করে, সিএসও একই জিনিস হিসাব করে। সিএসও কী লিখে? সিএসও লিখবে জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট। সিএসও কী লিখবে? জিভিএ অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস সিএসও ট্যাক্সটাকে ভেঙে দেয়। সিএসও কী করে? আমরা যে এই ট্যাক্সটাকে ভেঙে দেয়। ভেঙে কি করে? ভেঙে দু রকমের জিনিস নিয়ে আসে। আবার এই সাবসিডিটাকেও সিএসও ভেঙে দেয়। সিএসও একদিকে যেরকম ট্যাক্সের ক্লাসিফিকেশন করে, একদিকে আবার সাবসিডিরও ক্লাসিফিকেশন করে। ট্যাক্স দু রকমভাবে সিএসও নয়, একটা যে প্রোডাকশন ট্যাক্স, তারপর কি আমরা আগে জানলাম যে জিডিপি এর ফ্যাক্টর কস্টের সাথে যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করে দিই এবং সাবসিডিটাকে মাইনাস করে দিই, তাহলে পাবো আমরা জিডিপি এর মার্কেট প্রাইস। এটা হচ্ছে ইন জেনারেল থিওরি, বইয়ে আসে, সমস্ত পরীক্ষাতেও আসে। কিন্তু এখন যদি ডাব্লিউবিসিএস যেহেতু ডেসক্রিপটিভ হয়ে গেল, তখন তো প্রশ্ন অত সোজা তো দিবে না, আরও প্যাচিয়ে ঘুরিয়ে দিবে, ওই জন্য ডিটেলস পড়া দরকার। এবার কী করে সিএসও? কী করে সিএসও? যেটা করে সিএসও ফ্যাক্টর কস্টটাকে কীভাবে ডিনোট করে? জিভিএ হিসেবে ডিনোট করে, এবং জিভিএ ফ্যাক্টর কস্ট তার সাথে কী করে? সেম ট্যাক্সই অ্যাড হবে। সিএসও ট্যাক্সটাকে দুটো ভাগে ভেঙে দেয়। একটা হচ্ছে ট্যাক্স অন প্রোডাকশন, একটা হচ্ছে কী লিখে যে ট্যাক্স অন প্রোডাকশন, আর একটা লিখে ট্যাক্স অন প্রোডাক্ট। একটা লিখে কি ট্যাক্সটাকে সিএস দুটো ভাগে ভেঙে দেয়, একটা হচ্ছে ট্যাক্স অন প্রোডাকশন, আর একটা করে কি ট্যাক্স অন প্রোডাক্ট। সাবসিডিটাকেও ঠিক তাই করে, সাবসিডিটাকে সিএস দুটো ভাগে ভেঙে দেয়। একটা করে হচ্ছে কি সাবসিডিজ অন প্রোডাকশন, আর একটা করে সাবসিডি অন প্রোডাক্ট। তাহলে বোঝা গেল সেম জিনিস ট্যাক্সই রাখলাম, কিন্তু সিএসআর ট্যাক্সটার আলো এরিয়াটাকে স্পেসিফিক করে দিল। একটা হচ্ছে ট্যাক্স অন প্রোডাকশন, ট্যাক্স অন প্রোডাক্ট, সাবসিডি অন প্রোডাকশন, সাবসিডি অন প্রোডাক্ট।
এবার ট্যাক্স অন প্রোডাকশনের ক্যারেক্টারিস্টিক্সটা কী হতে পারে? ট্যাক্স অন প্রোডাকশনের যে ক্যারেক্টারিস্টিকটা ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার হয়, ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার কী জিনিস আগে বলছি। আর সাবসিডি অন প্রোডাকশনটাও ঠিক তাই, ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার। ট্যাক্স অন প্রোডাকশন এটা প্রকৃতি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, সাবসিডি অন প্রোডাকশন এটার প্রকৃতি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পি ট্যাক্স। তোমাদের যাদের বাবারা চাকরি করে বা মায়েরা চাকরি করো বা তোমরা যখন চাকরি করবে দেখবে, যখন চাকরিতে জয়েন করবে বা তোমার বাবা যখন চাকরিতে জয়েন করেছে তখনই যা পি ট্যাক্স কাটে, যখন রিটায়ার করবে তখন পি ট্যাক্স একই কাটবে, কিন্তু মানির ভ্যালুমের উপরে পি ট্যাক্স, এটা ইন্ডিপেন্ডেন্ট, আমি এতটুকুটাই পি ট্যাক্স নেব, সেটা হচ্ছে কি পি ট্যাক্স। আর একটা কি স্ট্যাম্প ডিউটি, এগুলো হচ্ছে কি এসব ট্যাক্স অন প্রোডাকশন। সাবসিডিজ তাহলে এক্ষেত্রে কী কী দাঁড়াতে পারে? এক্ষেত্রে সাবসিডি যেরকম হচ্ছে, অনেক সময় শুনেছো যে কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হয়। কী করা হয়? যে ফার্মার লোন সাবসিডি, বা কী বলে, অথবা রেল সাবসিডি। রেলে কৃষকরা যদি রেলে করে মাল নিয়ে যায়, ওদেরকে মালের যা ভাড়া তার উপরে ধরো মালের যদি ভাড়া যদি কার্গো কস্ট যদি 100 টাকা হয়, বললো 30 টাকা লাগবে, 70 টাকা সাবসিডি। এবার আমি 30 টাকার জন্য আমি একটা যদি টুকরি নিয়ে যাই তাহলেও 30 টাকা, আমি যদি 10টা টুকরি নিয়ে যাই তাহলেও 30 টাকা। এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার। আচ্ছা, এবার ট্যাক্স অন প্রোডাক্টের উপরে কী লাগে? বিখ্যাত ট্যাক্স জিএসটি। ট্যাক্স অন প্রোডাক্টের উপরে বিখ্যাত ট্যাক্স হচ্ছে জিএসটি। আর সাবসিডি অন প্রোডাক্টের উপরে কি? সেটা হচ্ছে এমএসপি। বিভিন্ন কৃষিজাত দ্রব্যের উপরে সাবসিডি হয়, এমএসপি। পিডিএস সিস্টেম তোমরা জানো, এমএসপি পিডিএস সিস্টেম হয়। আচ্ছা, তারপরে তোমার এলপিজিতে সাবসিডি দেয়। এগুলো হচ্ছে কি প্রোডাক্ট বেস। তাহলে সিএসও কী করে হিসাব করে বললাম? সিএসও ট্যাক্সটাকে দুটো ভাগে ভেঙে দেয়, একটা হচ্ছে ট্যাক্স অন প্রোডাকশন আর একটা হচ্ছে কি ট্যাক্স অন প্রোডাক্ট। সাবসিডিটাকেও সিএসও দুটো ভাগে ভেঙে দেয়, সাবসিডি অন প্রোডাকশন, সাবসিডি অফ প্রোডাক্ট। সাবসিডি অন প্রোডাকশনের নেচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার। ট্যাক্সটা বলছি, ট্যাক্স অন প্রোডাকশন যেটা আছে, মানে প্রোডাকশনের উপরে যে ট্যাক্স সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার। প্রোডাকশনের উপরে যে সাবসিডি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার। প্রোডাক্টের উপরে যেটা প্রোডাক্টের উপরে যে ট্যাক্স সেটা ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার না, সেটা হচ্ছে ডিপেন্ড অন পরিষের উপরে, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। আর সাবসিডি অফ প্রোডাক্ট সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। এর এক্সাম্পল হচ্ছে এমএসপি, পিডিএস সিস্টেম এলপিজির উপরে এটা দেয়। এটা হচ্ছে ফার্মদের যে লোন সাবসিডি হয়, রেলের কৃষকরা যেটা রেলের সাবসিডি হয়, এই সমস্ত হচ্ছে ওর কী হয়। তো এই সমস্ত জিনিসকে যখন ক্যালকুলেশন করে, সমস্ত জিনিস যখন ওই ক্যালকুলেশন করে সিএসও, তখন তাহলে কী বেরাচ্ছে? তখন জিবি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এটা প্লাস ওটা, তখন কী দাঁড়াচ্ছে? তখন দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে যে গ্রস জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। কী হয়ে বেরাচ্ছে? এটা হচ্ছে কি কারেন্ট মার্কেট প্রাইস, কারেন্ট ভ্যালুতে। আমি যখন একটা দ্রব্যকে যখন মার্কেটে বিক্রি করবো, তো কারেন্ট ভ্যালুতে বিক্রি করবো। কুরকুরে যদি আজকে আমি খাই, যে দাম সেটা তো আজকে অনুযায়ী দামটা তো দেবো, তাহলে ওটা হচ্ছে এরকম ব্যাপার। তাহলে জিবি অ্যাট ফ্যাক্টর কস্ট সিএসও বের করছে, কী হবে? সেটার সঙ্গে যখন ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি মাইনাস হচ্ছে, যে ক্যালকুলেশন করে দাঁড়িয়ে আছে, যেটা পাওয়া যাচ্ছে সেটা তখন হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যাট কারেন্ট প্রাইস। এবার কারেন্ট প্রাইসটাকে যদি আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে চাই, তাহলে কী করতে হবে আমাদেরকে? কারেন্ট প্রাইসটা যেটা আছে সেটাকে যদি আমরা কারেন্ট জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আর কারেন্ট রেট, এটাকে যদি আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, এটাকে আমি যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস। এটা কত সালে হয়? 2011-12 ফিনান্সিয়াল ইয়ারে যে প্রাইস লেভেল থাকে সেটার উপরে, বা এটাকে বেস ইয়ারও বলা হয়, সেটার উপরে বেস করে তৈরি করা হয়।
এটুকু বুঝাতে পারলাম। আচ্ছা, এবার নেক্সট, তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা এখানে বেসিক্যালি যেটা জানলাম যে আমরা যখন জিডিপির ফার্স্ট পয়েন্টে আলোচনা করছি যে জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। তার মনিটারি ভ্যালুটাকে আমরা কী বললাম? যেটুকুটা দ্রব্য বা সেবা মার্কেটে গিয়ে ট্রানজ্যাকশন হয় তার যে দাম সেটা জিডিপিতে কাউন্ট হয়। আচ্ছা, এবার যে দামটা ফেলা হলো, দামটা দুটো ভাগে হতে পারে, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট হিসেবে হতে পারে এবং একটা মার্কেট প্রাইস হিসেবে হতে পারে। ফ্যাক্টর কস্ট কী থেকে আসে? ফ্যাক্টর কস্ট আসে হচ্ছে কি মোড অফ ফ্যাক্টর থেকে, মোড অফ প্রোডাকশন থেকে। তো মোড অফ প্রোডাকশন কটা প্যারামিটার আছে? একটা হচ্ছে অর্গানাইজেশন বা এন্টারপ্রিনারশিপ, 2 নম্বর হচ্ছে ল্যান্ড, 3 নম্বর হচ্ছে লেবার, 4 নম্বর হচ্ছে ক্যাপিটাল। ল্যান্ড থেকে কি আসবে? ল্যান্ড থেকে আসবে রেন্ট, লেবার থেকে আসবে ওয়েজেস বা স্যালারি, ক্যাপিটাল থেকে আসবে ইন্টারেস্ট, আর এন্টারপ্রিনার ওই থেকে আসবে হচ্ছে কি প্রফিট। আচ্ছা, এবার ওর সাথে এটা হচ্ছে জিডিপি এর ফ্যাক্টর কস্ট। জিডিপি এর ফ্যাক্টর কস্ট যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করি এবং সাবসিডি মাইনাস করি তাহলে জিডিপি এর মার্কেট প্রাইস আসবে। এটা তো হচ্ছে সাধারণ বইয়ের আমাদের থিওরি থাকে। এবার আমাদের যদি জিডিপি কাউন্ট করে সিএসও, বর্তমানে এনএসও। তো এনএসও কী করে করে? এনএসও যেটা করে সেটা হচ্ছে আমাদের যে ওয়েজেস বা প্রফিট বা কী বলবো ইন্টারেস্ট, সেটাকে অ্যাজ ইউজুয়াল ওরা রাখে না, ওটার টার্ম ওরা পাল্টে দিছে, টার্ম ওরা পাল্টে দেয়। এবং যে ক্ষেত্রে পাল্টে দেওয়ার ফলে ওটা স্যালারিকে যেরকম বলা হয় কম্পেনসেশন টু এমপ্লয়ি, তারপরে ডিভিডেন্ডটাকে যেটা আছে ইন্টারেস্টটাকে বলা হয় যে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা যেটা প্রফিট আছে প্রফিটটাকে ওটা বলে যে আনঅর্গানাইজ সেক্টরে যদি প্রফিট থাকে তাকে বলবো মিক্সড ইনকাম, আর যদি অর্গানাইজ সেক্টরে প্রফিট থাকে তখন সেটাকে বলবো যে কী বলবো ওটাকে মিস করছি কেন ওটা অপারেটিং সারপ্লাস। তো এইগুলো যে সিএসওর নামকরণ। তো এই সমস্ত কিছু প্রত্যেকটাতে একটা মনিটারি ভ্যালু আছে, সমস্ত মনিটারি ভ্যালুকে যখন অ্যাড করবো তখন আর জিডিপি এর ফ্যাক্টর কস্ট বলে না, সিএসওটাকে বলে গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট ফ্যাক্টর কস্ট। তো গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে যখন ট্যাক্স অ্যাড করবো এবং সাবসিডি মাইনাস করবো তখন সেটা হয়ে যাবে জিডিপি এর মার্কেট প্রাইস। এবার সিএসও কী করে? ট্যাক্সটাকে আবার ভেঙে দেয়, সাবসিডিটাকে আবার ভেঙে দেয়। ট্যাক্সটাকে সিএসও দুটো ভাগ করে, একটা প্রোডাকশনের উপর ট্যাক্স হয়, একটা প্রোডাক্টের উপর ট্যাক্স হয়। সিএসও সাবসিডিটাকেও আবার তাই করে, প্রোডাকশনের উপর সাবসিডি দেয়, প্রোডাক্টের উপর সাবসিডি দেয়। প্রোডাকশনের উপরে সাবসিডি দেয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার থাকে, যেরকম হচ্ছে পি ট্যাক্স বা স্ট্যাম্প ডিউটি। সাবসিডি ট্যাক্স হতে পারে কৃষকদের জন্য ইলেকট্রিসিটি সাবসিডি, বা রেলে গেলে ভাড়ার উপরে সাবসিডি। আর প্রোডাক্টের উপরে যেরকম জিএসটি হয় বা প্রোডাক্টের উপরে সাবসিডি হলে এমএসপি হয়, পিডিএস সিস্টেম, এগুলো হয়, এগুলো তোমরা জানো। তো সমস্ত কিছু যখন ক্যালকুলেশন করার পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জিবি এর ফ্যাক্টর কস্ট, এবং এর থেকে এই সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর দাঁড়াচ্ছে জিবি এর মার্কেট প্রাইস। এবার এই মার্কেট প্রাইস যেটা পাই সেটা আমরা শুধু কনস্ট্যান্ট মানে কারেন্ট প্রাইসের উপরে হয়, বর্তমান যে বাজার মূল্য তার উপরে হয়। সেটার সঙ্গে যে আমরা ইনফ্লেশন অ্যাড করতে চাই, ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে জিডিপি এর আমরা কী পাবো? কনস্ট্যান্ট মার্কেট প্রাইস অ্যাট জিডিপি এর মার্কেট প্রাইস পাবো অ্যাট কনস্ট্যান্ট প্রাইসে। কনস্ট্যান্ট প্রাইস যখন বের করবো তখন কী হয়? যখন ইনফ্লেশনটাকে আমরা অ্যাডজাস্ট করবো তখন ভারতের প্রত্যেকটা দেশে একটা বেস ইয়ার থাকে, আগে 2004-05 ছিল, এখন 11-12 হয়েছে। তো 2011-12 যখন যে বাজার মূল্য থাকে তার উপরে বেস করে জিডিপি এর মার্কেট প্রাইস, জিডিপি অফ মার্কেট প্রাইস অ্যাট কারেন্ট প্রাইসকে তখন আমরা জিডিপি এর মার্কেট প্রাইস এক কনস্ট্যান্ট প্রাইসে কনভার্ট করি। তো এটা গেল মোটামুটি একটা আলোচনা। আচ্ছা, নেক্সট কি আসছে এটা বুঝলাম। তাহলে ফার্স্ট আমরা ওটা পড়ে নিলাম যে মনিটারি ভ্যালু। আচ্ছা, অল ফাইনাল গুডস অ্যান্ড অল ফাইনাল প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস। ফাইনাল প্রোডাক্ট মানে কি? ধরো ফাইনাল প্রোডাক্ট মানে কি, যেটুকু আমরা আগে বললাম, ধরো টাটা স্টিল। টাটা স্টিল কোম্পানি, টাটা স্টিল কোম্পানি কি বানায়? স্টিল বানাচ্ছে। শুধু এই স্টিল যেটুকুটা বানালো সেটুকুটা যদি আমরা বাজার মূল্য ধরে নিই, যদি 10,000 টাকা হয়, তাহলে 10,000 টাকায় কি ধরলাম স্টিলটা যেটা বানালো সেটা হচ্ছে মনিটারি ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা কি জিডিপিতে কাউন্ট হবে? এবার স্টিল থেকে কি হলো? কাঠ তৈরি হচ্ছে, এই স্টিল থেকেও ব্রিজ তৈরি হচ্ছে, এই স্টিল থেকেও টুলস তৈরি হচ্ছে,
আবার স্টিলের বিভিন্ন রকমের কাজে ইউজ হচ্ছে। তাহলে আমি যদি স্টিলের ভ্যালু এখানেও ধরি, আবার এখানেও যদি আমি প্রত্যেকটারই ভ্যালু আলাদা আলাদা করে ধরি, প্রত্যেকটা ভ্যালু যদি আমি আলাদা আলাদা করে ধরি, তাহলে কী হচ্ছে, আমাদের ডবল কাউন্টিং হয়েছে। এখানেও আমরা 10,000 টাকা ধরবো, ওখানেও 10,000 টাকা তা হয় না। ওই জন্য কী হয়, ডবল কাউন্টিং আমরা ওই জন্য কী হচ্ছে, এই স্টিল যদি কোনো কাজ, যেরকম ব্রিজের যদি র মেটেরিয়াল হিসাবে ইউজ হয় এবং সেটা ফার্দার যদি ইউজ না হয়, তখন এই স্টিলটাই ইন্টারমিডিয়েট গুড হিসেবে যেটা এখানে আছে, তখন সেটা হয়ে যাচ্ছে তখন ফাইনাল প্রোডাক্ট। বুঝা গেল? ধরো যে স্টিলটা, টাটা স্টিল যে স্টিলটা বানাচ্ছে, সেই স্টিলটা যখন গাড়ি কোম্পানির ক্ষেত্রে ইন্টারমিডিয়েট গুডস, সেই স্টিলটাই কিন্তু ব্রিজের ক্ষেত্রে কিন্তু র মেটেরিয়াল, ফাইনাল গুডস। তাহলে এই স্টিলটা অ্যাজ এ ফাইনাল গুডস হিসাবে ইউজ হচ্ছে, এই স্টিলটা অ্যাজ এ ইন্টারমিডিয়েট গুড হিসাবে ইউজ হচ্ছে। যখন ফাইনাল গুডস হিসাবে ইউজ হচ্ছে তখন তো ওই হিসাব থাকলে আলাদা, যখন ওটা ইন্টারমিডিয়েট গুড হিসাবে ইউজ হচ্ছে, ফাইনাল যেটা তৈরি হচ্ছে তার যে মনিটারি ভ্যালু, সেটা যখন জিডিপিতে কাউন্ট হবে। সেরকম যদি ও যেরকম তোমরা প্রায় দেখো ওয়েলএক্সে ফোন বিক্রি করে, ফার্নিচার বিক্রি করে, সেটা জিনিস বিক্রি হয়, তা সেটা কি জিডিপিতে কাউন্ট হয় না? কারণ সেটা একবার ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে, ওটা ট্রানজ্যাকশন হয়ে গেছে, সেটা সেকেন্ড হ্যান্ড ম্যানুফ্যাকচারিং। সেক্ষেত্রে আর কোনো রকম হিসাবপত্র আর ইসের মধ্যে, ন্যাশনাল ইনকামের মধ্যে বা জিডিপির মধ্যে সেটা কাউন্ট হয় না। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে জিডিপি সবসময় যেটা কাউন্ট হয় সেটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রেও, ফাইনাল গুডস এবং সার্ভিসের যে মনিটারি ভ্যালু, সে মনিটারি ভ্যালুটাই জিডিপিতে কাউন্ট হয়। ইন্টারমিডিয়েট গুডসের ভ্যালু জিডিপিতে কাউন্ট হয় না। কোনো ইন্টারমিডিয়েট গুডস যদি কোনো একটা শিল্পের যদি ফাইনাল প্রোডাক্ট হয়, তখন ইন্টারমিডিয়েট গুডসটা ফাইনাল গুডসের রূপেই দেখা হয়। থার্ড হচ্ছে যে প্রডিউস উইদিন এ টেরিটরি অফ কান্ট্রি। এটা 2 নম্বর গেল, যে জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু অফ অল গুডস, অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, অফ প্রোডাক্ট, অফ অল ফাইনাল প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। থার্ড নাম্বার হচ্ছে কি, প্রডিউসড উইদিন এ কান্ট্রি। প্রডিউস উইদিন এ কান্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভারতের যে সীমা আছে, ভারতের যে ডোমেস্টিক কী বলবো ওটাকে, টেরিটরি আছে, ইকোনমিক টেরিটরি আছে, সেই টেরিটরির মধ্যে যা দ্রব্য তৈরি হবে সেটাই জিডিপিতে কাউন্ট হবে। এটা আমরা প্রথমেই পড়েছিলাম। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি যে প্রডিউস উইদিন এ কান্ট্রি, অ্যাকচুয়ালি প্রডিউসার কে, প্রশ্ন যদি আসে প্রডিউস উইদিন এ কান্ট্রি, কিন্তু প্রডিউসারটা কে, কোন কোন এন্টিটি আছে বা কে কে আছে যার দ্বারা যে গুডস এবং সার্ভিসেস প্রডিউস হচ্ছে সেটা ন্যাশনাল ইনকাম বা জিডিপিতে কাউন্ট হয়। প্রডিউসারটা কে, যে প্রডিউসার সে যা প্রডিউস করছে। এটা প্রডিউসারের 1 নম্বর সবাই আছে হচ্ছে কি গভর্নমেন্ট, সেটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট, সেটা কেন্দ্র সরকার হতে পারে, সেটা রাজ্য সরকারও হতে পারে, সেটা লোকাল বডি গভর্নমেন্টও। যে স্ট্রাকচার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের যে কোনো একটা স্ট্রাকচার গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে কি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল। সেটা হচ্ছে কি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর প্রাইভেট ফার্ম অর কোম্পানি, সেটা হতে পারে। ফোর্থ নাম্বার ফরেন কোম্পানি। ফিফথ নাম্বার গভর্নমেন্ট প্লাস প্রাইভেট কোম্পানি, প্রাইভেট মিলে গিয়ে পিপিপি স্ট্রাকচারের কনস্টিটিউশন তৈরি করছে। তাহলে জিডিপির ক্ষেত্রে যে জিনিসটা গুডস এবং সার্ভিসেস প্রডিউস হয়, সে প্রডিউসটা কি হয়, আমাদের দেশের যে জিওগ্রাফিক্যাল টেরিটরি বা ইকোনমিক টেরিটরি যেটা আছে তার মধ্যে হয়। তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে প্রডিউসার তাহলে কে হতে পারে, কে এই প্রোডাকশনের সাথে যুক্ত। সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট থাকে, তারপরে প্রাইভেট ইন্ডিভিজুয়াল থাকে। এরকম গভর্নমেন্টে যদি আমরা বলি ওএনজিসি, তারপরে ডিআরডিও, তারপরে হচ্ছে কি ভেল,
বিএসএনএল, এরকম প্রচুর কোম্পানি আছে যে সমস্ত ভারত সরকারের কোম্পানি, তাই না, বা রাজ্য সরকারের কোম্পানি সেগুলো তৈরি করে। প্রাইভেট ইন্ডিভিজুয়াল কি, আমি যেরকম সেবা দিচ্ছি আর একজন এরকম এজ এ ডক্টর সেবা দিচ্ছে, তো সার্ভিস প্রডিউস করছে, বা কেউ বাড়িতে বসেই কোনো রকম কোনো ধরো খেলনা বানাচ্ছে, ছোটো বাড়িতে বসে খেলনা তৈরি করছে, বাজারে গিয়ে বিক্রি করছে, তাই না। আচ্ছা, বা প্রাইভেট যেরকম ফরেন প্রাইভেট কোম্পানি, তুমি টাটা ধরে নাও, রিলায়েন্স ধরে নাও, আম্বানি ধরে নাও, তারপরে আদানি ধরে নাও। আচ্ছা, ফরেন কোম্পানি যেরকম তোমরা এই যে দেখছো স্টাডি অ্যান্ড লার্নের যে বোর্ড ধরে নাও, তারপরে অ্যাপেলের ফোন ধরে নাও, এগুলো ফরেন কোম্পানি। বা গভর্নমেন্ট এবং প্রাইভেট যখন মিশে পিপিপি মডেলে অনেক কিছু তৈরি করে, তাহলে এরা সবাই হচ্ছে প্রডিউসার। এবার যদি আমি বলি যে ব্রিটিশ যে ইউকেতে যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে, সেখানে এটা ধর ইন্ডিয়ান হাই কমিশনারের একটা অফিস, এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনারের অফিস। সেই ইন্ডিয়ান হাই কমিশনারের মধ্যে মিস্টার জ্যাক ডরসন অ্যাজ এ ক্লার্ক সার্ভিস করে। মিস্টার জ্যাক, আমি বললাম ধরো ইউকেতে যে ইন্ডিয়ান হাই কমিশনের অফিস আছে, সেই হাই কমিশনের অফিসে ইন্ডিয়ান হাই কমিশনার, সেই হাই কমিশনার মিস্টার জ্যাক ডরসন বলে একজন ভদ্রলোক আছে, সে ক্লার্কের কাজ করে। তাহলে তাকে সে যে স্যালারিটা পায় সে স্যালারিটা কি ইউকের জিডিপিতে কাউন্ট হবে, ইউকের যে জিডিপি সেতে কাউন্ট হবে, না ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট হবে? প্রশ্ন উত্তর কী হতে পারে? দেখো, যেহেতু আমরা বললাম যে ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরি, তাহলে ইউএসএ প্রথমে যখন আমরা আলোচনা করেছিলাম, তাহলে ইউকের বুকে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে বা ইন্ডিয়ার অ্যাম্বাসি আছে, তাহলে সেটা তো ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি, তাই না? ইংল্যান্ডের মধ্যে ছোট্ট ভারত। তো সেখানে যে লোকটা কাজ করছে এবং সে যে সেবা প্রডিউস করছে বা সার্ভিস প্রডিউস করছে, তার জন্য যে মনিটারি ভ্যালুটা আসছে সেটা কিন্তু ইন্ডিয়ান জিডিপিতে কাউন্ট হবে, আরেকটা যদি এক্সাম্পল নিই, যে নিউ ইয়র্ক সিটি ব্যাংক একটা আমেরিকা বেসড একটা ব্যাংকের নাম হচ্ছে নিউ ইয়র্ক সিটি ব্যাংক, হাইপোথেটিক্যালি ধরে নাও, আদৌ আছে কিনা কে জানে। সে সিটি ব্যাংকেরই একটা ব্রাঞ্চ আমাদের কলকাতাতে আছে, তাহলে সে যে সার্ভিস প্রোভাইড করছে এবং তার যে মনিটারি ভ্যালু সেটা নিউ ইয়র্কের বা আমেরিকার জিডিপিতে কাউন্ট হবে না ইন্ডিয়ান জিডিপিতে কাউন্ট হবে, যে প্রশ্ন আসে। তাহলে দেখো, ব্যাংকটা যে মালিক সে আমেরিকা বেস, কিন্তু ব্যাংকটার অফিস হচ্ছে ভারতের মধ্যে কলকাতাতে, মানে ব্যাংকের অফিস ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরির মধ্যে। ফলে ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে গুডস এবং সার্ভিসেস সে প্রডিউস করবে তার যে মনিটারি ভ্যালু সেটা ইন্ডিয়ান জিডিপিতে যাবে। তাহলে এখানে নিউ ইয়র্ক সিটি ব্যাংক কলকাতাতে যার অফিস আছে, সেখানে যে সার্ভিসটা জেনারেট করছে তার মনিটারি ভ্যালুটাও ইন্ডিয়ান জিডিপির মধ্যে কাউন্ট হবে। এবার যদি ধরি যে আইসিআইসিআই ব্যাংক, সেই ব্যাংকটা একটা ব্রাঞ্চ করলো ইউকেতে, আইসিআইসিআই ব্যাংক ইউকে ব্রাঞ্চ, তাহলে এর যে জিডিপি যেটা আসবে ইউকে ব্রাঞ্চ, এর থেকে এই যে আইসিআইসিআই ব্যাংকের ইউকে ব্রাঞ্চ এখানে যে সে সার্ভিসটা প্রোভাইড করবে, জেনারেট করবে, তার যে মনিটারি ভ্যালু সেটা কোথায় কাউন্ট হবে? সেটা ইন্ডিয়ান জিডিপিতে কাউন্ট হবে না, সেটা ইউকেতে জিডিপিতে কাউন্ট হবে। কারণ এই ইউকে ব্রাঞ্চটা, ইউকেতে যে আইসিআইসিআই ব্রাঞ্চ আছে সেটা ইউকের ডোমেস্টিক বা ইকোনমিক্যাল টেরিটরির মধ্যে অবস্থান করছে। বুঝতে পারলাম? আচ্ছা, থার্ড হচ্ছে, আচ্ছা যদি আমরা একটা বলি যে বর্তমানে ওএনজিসি যেটা আছে, ওএনজিসি, তো ওএনজিসি যেরকম ভারতে
কিছুদিন আগে ইউপিতে একটা পেয়েছে, অয়েল পেট্রোলিয়ামের মাইন পেয়েছে। তো সে তো ভারতের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মাইন খুঁজে বেড়ায়, তেল এক্সট্রাকশন করে। সে ওএনজিসি দেখো রাশিয়াতে একটা মাইন পেলো, রাশিয়াতে একটা মাইন পেলো। তো সেখান থেকে যে তেল তৈরি হলো, সে তেলটা বিক্রি করলো, যে বিক্রি করার পর যে জিডিপিটা যে বিক্রি করলো, যে জিডিপিটা তৈরি হলো, সেটা কার মধ্যে পড়বে? ওএনজিসি রাশিয়ার ব্রাঞ্চের নাম হচ্ছে ওএনজিসি বিদেশ। তুমি ধরে নাও ওএনজিসি বিদেশ বলে একটা কোম্পানি আছে, ওএনজিসির একটা ব্রাঞ্চ, সে রাশিয়া থেকে তেল তৈরি করে তেল এক্সট্রাকশন করলো, ওটা বিক্রি করলো, যে জিডিপিটা হলো সেটা জিডিপি কার মধ্যে কাউন্ট হবে? বলি ওএনজিসি তো ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে কাউন্ট হবে না রাশিয়াতে কাউন্ট হবে? এটা যেহেতু রাশিয়ার ডোমেস্টিক এরিয়ার মধ্যে এটা প্রডিউস হলো, তাই এর যে জিডিপি, যে মনিটারি ভ্যালু, সেটা রাশিয়ার জিডিপিতে কাউন্ট হবে, ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট হবে না। তাই এইটুকু বোঝা গেল যে জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু। মনিটারি ভ্যালুর মধ্যে আমরা ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস দুটো পড়লাম। তারপর হচ্ছে কি অল গুডস অ্যান্ড সার্ভিসেস, বললাম যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস কেন ইন্টারমিডিয়েটটা হয় না। থার্ড নাম্বারে পড়লাম হচ্ছে কি প্রডিউসড উইদিন এ কান্ট্রি, কান্ট্রির মধ্যে এবার কে প্রডিউসার করে তার একটা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। এবং এটার মধ্যে কিছু গোলমল জাতীয় কিছু জিনিস আছে, যে কোনটা দেশের জিডিপির মধ্যে কাউন্ট হবে, কোনটা কাউন্ট হবে না, সেটা আমরা আলোচনা করলাম। লাস্ট আর দুটো আছে ফর এ গিভেন টাইম পিরিয়ড। গিভেন টাইম পিরিয়ডটাকে আমরা সাধারণত ফিনান্সিয়াল ইয়ারই বলি, তাই না? এখন যেহেতু এখন 2025-26 চলছে, যেহেতু মে মাস পরে গেল 2025-26 ফিনান্সিয়াল ইয়ার, আগেটা 24-25 ফিনান্সিয়াল ইয়ার। আবার জিডিপি কোয়ার্টারলিও বেরোয়, 3 মাসের ডেটা নিয়ে 4 মাস পর পর এরকম একটা কোয়ার্টারলি জিডিপি বের হয়। আর একটা হচ্ছে কি বাই দ্য রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, খুব ইম্পর্টেন্ট। রেসিডেন্ট আমাদের ভাবো, মনে মনে কল্পনা করো, ভারতের যে ম্যাপটা আছে সেই ম্যাপের মধ্যে ভারতের রেসিডেন্টও আছে, ভারতের নন রেসিডেন্টও আছে, এবং দুটোই কিছু গুডস তৈরি করছে বা সার্ভিস প্রোভাইড করছে, এবং তারই যে মনিটারি ভ্যালু সেটা ভারতের জিডিপিতে কাউন্ট হচ্ছে। এবং রেসিডেন্ট কারা? রেসিডেন্ট বলতে পারো রেসিডেন্ট ভারতের সিটিজেন্স, যেমন আমি তুমি, অ্যাজ এ সিটিজেন্স রেসিডেন্ট হতে পারে। বা রেসিডেন্ট মানে কি, যারা বিদেশ, ওদের সিটিজেনশিপ হয়তো কোনো বাইরের, কিন্তু এদেশের এসে এদেশের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে এবং কিছু গুডস এবং সার্ভিসেস প্রডিউস করছে, তখন তারা হচ্ছে কিন্তু রেসিডেন্ট। নট সিটিজেন, রেসিডেন্ট। কিন্তু যদি ধরি অনেকে ধরো যেরকম বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসে ট্রিটমেন্ট করাতে, তো ওরাও তো কিছু সার্ভিস, যেরকম কোনো দ্রব্য কিনলো মার্কেট থেকে, তো ওরা তো টাকা খরচা করছে, ইন্ডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। এরা কিন্তু নন রেসিডেন্ট, ঠিক আছে? বা কেউ যে পড়ার জন্য আসলো, মেডিকেল ভিসাতে নিয়ে আসলো, বা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পাকিস্তানের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে তারা, ওর যারা এমপ্লয়ি আছে তারা, এরা হচ্ছে নন রেসিডেন্ট, ঠিক আছে? কিন্তু তারাও আমাদের দেশের ইকোনমিতে ওরা মানি এক্সচেঞ্জ করে, কিছু কেনাকাটা করে বলে কিছু মানি জেনারেট হয় এবং ইকোনমিতে ওরা জিডিপি হিসেবে কাউন্ট হয়। তো এই গেল মোটামুটি আমাদের জিডিপি সম্বন্ধে একটা ধারণা। জিডিপির সাথে আরেকটা দুটো জিনিস আসে, সেটা হচ্ছে রিয়াল জিডিপি এবং হচ্ছে নমিনাল জিডিপি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা পরীক্ষাতে এটা থাকে। এটা আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝবো। হ্যাঁ, হোয়াট ইজ রিয়াল জিডিপি অ্যান্ড হোয়াট ইজ নমিনাল জিডিপি। দেখো, ধরো এটাই রিয়াল জিডিপি কি, নমিনাল জিডিপি কি, এটা যাওয়ার আগে একটা যদি ছোট্ট আমরা ম্যাথের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে এটা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে। এবং বইয়ের যে নিরস যে লাইনগুলো আছে সেগুলো মাথার, যারা কমার্সের স্টুডেন্ট না ধরো বা ইকোনমিক্স আগে 11-12 পড়েনি, তাদের ফার্স্ট টাইমে মাথার উপরে এই অ্যাডজাস্টেড ইনফ্লেশন হাবি যাবি মাথার উপর দিয়ে যাবে। তারপরে যদি আমরা বলি ডিফলেটার, এগুলো কী জিনিস খাই না মাথায় দেয়। ওই জন্য একটা যদি সুন্দর ম্যাথামেটিক্সের মাধ্যমে যায়, তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে এবং ডেফিনেশনটা নিজে থেকে তৈরি করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। তো চলো, এটা নিয়ে ইয়ার, কোয়ান্টিটি, প্রাইস, জিডিপি অ্যাট নর্মাল, বেস ইয়ার প্রাইস, আর হচ্ছে কি জিডিপি রিয়াল। আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, তাহলে সুবিধা হবে। যেরকম ইয়ার, ধরো 2020, 2021,
2022, 2023, 2024 5টা বছরের ডেটা আমরা নিচ্ছি। এই ডেটাটা হাইপোথেটিক্যাল ডেটা, তুমি যদি এর অরিজিনাল ডেটা নিয়ে কাজ করতে পারো তাতেও সুবিধা হবে, কিন্তু কি অঙ্কের ক্যালকুলেশন অনেক বড় হবে, তাই আমরা সামান্য ডেটা নিয়ে আলোচনা করছি। রেজাল্ট একই আসবে, কী করে ওখানে যেরকম করে ক্যালকুলেশন করে এখানে আমরা একইভাবে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনের মাধ্যমে যদি করি জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো 2021 সালে, আচ্ছা 2021 সালে আমাদের দেশের একটা মাত্রই মোবাইল তৈরি হয়েছে। 2020 সালে, 21 সালেও একটা তৈরি হয়েছে, 22 সালেও একটা তৈরি হয়েছে, 23 সালেও একটা, 24 সালেও একটা। আমাদের দেশে একটা করেই গুডস প্রোভাইড হয়েছে। তুমি দুটো করে করতে পারো, সমস্যা নয়, আমি একটা করে নিলাম। কোয়ান্টিটি একটা। প্রাইস কি ধরলাম, এটার প্রাইস যেটাই হোক, ধরো 100 টাকা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, এটার প্রাইস হচ্ছে 130 টাকা, এটার প্রাইস 140 টাকা, এটার প্রাইস হচ্ছে 20, 30, 40, ধরো 150 টাকা। আচ্ছা, তাহলে নর্মাল জিডিপি কি? নর্মাল জিডিপি হচ্ছে, কোনো একটা দেশের নর্মাল জিডিপি কি? নর্মাল জিডিপি হচ্ছে কি কারেন্ট প্রাইস, কোনো একটা কমোডিটি, ধরো এই কমোডিটিটার কমোডিটির কারেন্ট প্রাইস, CURRENT, প্রাইস হচ্ছে কারেন্ট প্রাইস, CURRENT, কমোডিটির কারেন্ট প্রাইস হলো ইনটু কোয়ান্টিটি, QUANTITY। কারেন্ট প্রাইসকে যদি আমরা P দিয়ে ডিনোট করি এবং কোয়ান্টিটিকে আমরা যদি Q দিয়ে ডিনোট করি, তাহলে জিডিপি নর্মাল জিডিপি সমান P ইন্টু কিউ। এটা মনে রাখবা, যদি নর্মাল জিডিপি সমান P ইন্টু কিউ। ধরো আমাদের দেশের 2020 সালে অর্থবর্ষে একটা মাত্রই ম্যাগির প্যাকেট বা একটা মাত্র ধরো টমেটো কেচাপের শিশি তৈরি হয়েছে, একটাই তৈরি হয়েছে 2020 অর্থবর্ষে, এবং সেটা যখন তৈরি হয় সেই অর্থবর্ষে বাজার মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমরা জানি জিডিপি আর নর্মাল মানে কোনো একটা প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য, যে ইয়ারে তৈরি হবে সেই ইয়ারে বাজার মূল্য প্লাস যতগুলো তৈরি হবে তত কোয়ান্টিটি। তো আমি বাজার মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে এই P সমান হচ্ছে 100 টাকা, আর কোয়ান্টিটি আমি একটাই ধরলাম, তাহলে এর নর্মাল জিডিপি কত? 100। তাহলে এর নর্মাল জিডিপি কত হলো? 100। বুঝতে পারেন জিনিসটা? তাহলে নর্মাল জিডিপি সমান P ইন্টু কিউ। P মানে হচ্ছে কি কমোডিটিস কারেন্ট প্রাইস, আর কমোডিটির কোয়ান্টিটি কারেন্ট প্রাইস, এটা কোয়ান্টিটি, এটা গুণ করলাম, এটা ঠিক, এটাও 120 টাকা, এটারও তাই হবে, এটা 130 টাকা হবে, এটা 140 টাকা হবে, এটা 150 টাকা হবে। এবার আমি দেখছি, আচ্ছা এবার এখানে একটা মজার জিনিস আছে। কি জিনিস? নর্মাল জিডিপি আমরা বললাম যে P ইন্টু কিউ। এবার যদি আমরা কোয়ান্টিটিটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, স্থির করে দিই, তাহলে নর্মাল জিডিপির সাথে প্রাইসের সমানুপাতিক সম্পর্ক। যদি আমরা নর্মাল জিডিপি সমান আমরা জানলাম যে কমোডিটি কারেন্ট প্রাইস ইন্টু কোয়ান্টিটি অফ কমোডিটি। এবার আমি যদি কোয়ান্টিটি অফ কমোডিটিটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে জিডিপির সাথে প্রাইসের সমান্তরাল সম্পর্ক। যদি ওই জন্য নর্মাল জিডিপি যদি বাড়ে তাহলে প্রাইসও বাড়বে, তাই না? আর প্রাইস যদি কমে নর্মাল জিডিপিও কমে যাবে। এটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এবার যদি আমি প্রাইসটাকে কনস্ট্যান্ট করে দিই, যদি আমরা প্রাইসটাকে কনস্ট্যান্ট করে দিই, তাহলে কি হচ্ছে? নর্মাল জিডিপির সাথে কোয়ান্টিটি অফ কমোডিটির সমানুপাতিক সম্পর্ক। তাহলে নর্মাল যদি কোয়ান্টিটি অফ কমোডিটি বাড়ে নর্মাল জিডিপি বাড়বে, যদি কোয়ান্টিটি অফ কমোডিটি কমে নর্মাল জিডিপি কমে। এটা খুব ইন্টারেস্টিং, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো।
তাহলে কি বুঝলাম, নর্মাল জিডিপি কোনো একটি বছরের অর্থবর্ষের নর্মাল জিডিপি হচ্ছে সে অর্থবর্ষের কারেন্ট প্রাইস, বাজার দর, কারেন্ট বাজার দর যা ইন্টু সে অর্থবর্ষের মোট কত দ্রব্য এবং সেবা উৎপাদন হচ্ছে তার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন। তাহলে জিডিপি নর্মাল সমান সমান পি ইন্টু কিউ। আচ্ছা, এক্ষেত্রে কোয়ান্টিটি হচ্ছে একটা, ধরে নিলাম কারেন্ট প্রাইস 100 হয়ে গেল 100। এবার দেখো আমি প্রথমে কী লিখলাম, যদি কোয়ান্টিটিটাকে আমি যদি কনস্ট্যান্ট রাখি, এটাকে যদি দেখো, এটা আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, কিন্তু এটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তাহলে জিডিপি আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে, আস্তে আস্তে কী করছে, জিডিপি বাড়ছে। তাহলে জিডিপি বাড়ছে মানে কি, তাহলে প্রাইস লেভেল বাড়ছে। যদি পিটা কনস্ট্যান্ট থাকে তাহলে জিডিপি বাড়া মানে কি, তাহলে প্রাইস বাড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আস্তে আস্তে জিডিপি বাড়া মানে কি, প্রাইস বাড়া। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনে আসা যায় যে এখানে কী করছে, জিডিপি নর্মাল বাড়ছে। এটার কারণ হচ্ছে কি, প্রাইস যেটা আছে কারেন্ট প্রাইস সেটাও আস্তে আস্তে বাড়ছে। এবার দেখো কারেন্ট প্রাইস মানে কি, কারেন্ট প্রাইস মানে কি, CURRENT, কারেন্ট প্রাইস মানে কি, ওর একটা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট তো ছিল, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ছিল, প্লাস ওর সাথে ট্যাক্স অ্যাড হয়েছে, প্লাস সাবসিডি মাইনাস হয়েছে, এটা হচ্ছে কি মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস যেটা আছে, বর্তমানে যেটা মার্কেট প্রাইস আছে সেটার সাথে জিডিপি এর ফ্যাক্টর কস্টও যুক্ত, ট্যাক্সও যুক্ত, সাবসিডিও যুক্ত। এবার আমরা দেখছি যে মার্কেট প্রাইসটা আস্তে আস্তে কী করছে, বাড়ছে। 100 থেকে 20 হলো, 20 থেকে 30, 40, 50 আস্তে আস্তে বাড়ছে। বাড়ার মানে কি, হয় যে ফ্যাক্টর অফ প্রোডাকশান, হয় তাহলে লেবারের ওয়েজেস এটা বেড়েছে, না হলে ইন্টারেস্ট যেটা ছিল ব্যাংকের সেটা বেড়েছে, হতে পারে না? তাই বা ল্যান্ডের যে রেভিনিউ ছিল সেটা বেড়েছে, তাই না? বা প্রফিট সেটা বাড়িয়েছে, অথবা ট্যাক্সটা গভর্নমেন্ট বাড়িয়েছে, তাই না? আর অথবা হতে পারে কি, যে সাবসিডিটা গভর্নমেন্ট কমিয়েছে। তাহলে এই সমস্ত কিছু করে ফ্যাক্টর অফ প্রোডাকশানের যে সমস্ত প্যারামিটারগুলো আছে প্রত্যেকটা যখন বেড়ে যাবে, ট্যাক্সটা যখন বেড়ে যাবে, সাবসিডি যখন কমে যাবে, তখন দ্রব্যের কী হবে, দাম ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। কিন্তু দ্রব্যের কোয়ান্টিটিটা ফিক্সড আছে, কোয়ান্টিটি ফিক্সড, দাম বাড়ছে। আর এবার দেখো প্রত্যেকটা অর্থবর্ষে দাম বাড়ছে। তাহলে কি, যখন কন্টিনিউয়াসলি কোনো দ্রব্যের দাম যখন বাড়তে থাকে তখন তাকে বলা হয় ইনফ্লেশন। যখন কন্টিনিউয়াসলি কোনো দ্রব্যের দাম যখন বাড়তে থাকে তখন তাকে বলা হয় ইনফ্লেশন। আর এই ক্ষেত্রে যে জিডিপিটা পাওয়া যাচ্ছে দাম বাড়ার জন্য তাকে বলা হয় ইনফ্লেটেড জিডিপি, INFLATED, ইনফ্লেটেড জিডিপি। এটা একটু বুঝতে একটু ভজঘট, আরেকবার বলছি, আমি এখানে আলোচনা করছি নর্মাল জিডিপি এবং রিয়াল জিডিপি নিয়ে। তার আগে আমাদের জানা দরকার নর্মাল জিডিপি কী এবং রিয়াল জিডিপি কী। তো আমি যেটা করলাম সেটা একটা ডেটা নিয়ে নিলাম, এটা হচ্ছে ইয়ার, আমি 5টা বছরের ডেটা নিলাম, 5টা বছরে ধরে নিলাম একই পরিমাণের দ্রব্য তৈরি হয়েছে, একটা করে দ্রব্য তৈরি হয়েছে, এবং ওই দ্রব্যের কারেন্ট প্রাইস নিয়ে নিলাম, কারেন্ট প্রাইস নর্মাল এবং জিডিপি নর্মাল। তাহলে কত হবে, জিডিপি নর্মাল জিডিপি বা নর্মাল জিডিপিকে অনেকে নমিনাল জিডিপিও বলা হয়, তাও হয় নমিনাল জিডিপি। তো নমিনাল জিডিপিটা দিলে কী হয়, নমিনাল জিডিপি হচ্ছে কমোডিটিস কারেন্ট প্রাইস ইন্টু কোয়ান্টিটি অফ কমোডিটির বর্তমান বাজার দর এবং কমোডিটির পরিমাণ। 2020 সালে যদি নিই, কমোডিটির বর্তমান বাজার দর 100 টাকা, কমোডিটির পরিমাণ হচ্ছে একটা, তাহলে নমিনাল বা নর্মাল জিডিপি হলো 100 টাকা। 2021 সালে কমোডিটির আমি পরিমাণ এক রাখলাম, বাজার দর 120 টাকা, নমিনাল বা নর্মাল জিডিপি হলো 120 টাকা, এরকম করে আমি বাড়লাম। আবার আরেকটা দেখালাম যে নমিনাল জিডিপি বা নর্মাল জিডিপি সমান সমান পি ইন্টু কিউ। এবার আমরা যদি কোয়ান্টিটিটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, এবার পরিমাণ আমি একটাই রাখলাম বা দুটো রাখলাম বা তিনটা রাখলাম, কোয়ান্টিটিটাকে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে জিডিপি প্রাইসের সাথে সমান্তরাল সম্পর্ক, প্রপোর্শনাল রিলেশন।
যদি কোয়ান্টিটি নমিনাল জিডিপিতে যদি আমি কোয়ান্টিটিটাকে যদি নমিনাল জিডিপিতে যদি কোয়ান্টিটিটাকে আমি কনস্ট্যান্ট করে দিই, তাহলে জিডিপির সাথে প্রাইসের প্রপোর্শনাল রিলেশন, প্রাইস বাড়লে নর্মাল নমিনাল জিডিপি বাড়বে, প্রাইস কমলে নমিনাল জিডিপি কমবে। এখানে দেখো প্রত্যেকটা দ্রব্যের প্রাইস আস্তে 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 বাড়ছে, ওই জন্য নমিনাল জিডিপির আস্তে 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 বাড়ছে। এবার কথা হচ্ছে প্রাইস বাড়ে কেন, প্রাইস বাড়ে কেন, এবং যখন লম্বা সময় ধরে কোনো একটা দ্রব্যের প্রাইস কন্টিনিউ বাড়বে তখন তাকে বলা হয় ইনফ্লেশন। তাহলে এখানে প্রাইস বাড়ছে কেন, আমরা জানি যে কারেন্ট যদি কোনো একটা দ্রব্যের যে কারেন্ট প্রাইসটা হয়, যে মার্কেট প্রাইস হয়, যেখানে যে টাকা দিয়ে মার্কেট থেকে কিনি সে টাকাটা আসে কোনখান থেকে, সে টাকাটা আসে ফ্যাক্টর কস্টের যে দাম সেটা প্লাস ওর সঙ্গে ট্যাক্স প্লাস হয়, সাবসিডি মাইনাস হয়। এবার যে ফ্যাক্টর যে কস্ট বা ফ্যাক্টর ইনকাম যেগুলো আছে সেগুলো যদি প্রত্যেকটার প্যারামিটারে বেড়ে যায়, লেবারের যদি দাম বেড়ে যায়, লেবারের স্যালারি বাড়ে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ে, রেভিনিউ বাড়ে, প্রফিট বাড়ে, বা ট্যাক্সের সরকার ট্যাক্স জিএসটি বা বিভিন্ন রকম ট্যাক্স বাড়িয়ে দিল, সাবসিডি কমিয়ে দিল, তো বিভিন্ন কারণে কি হয় জিনিসপত্রের দাম বাড়ে, এবং দামটা যখন এটা কন্টিনিউয়াসলি বাড়বে তখন তাকে বলা হয় ইনফ্লেশন। ওই জন্য এই নমিনাল জিডিপিকে বলা হয় ইনফ্লেটেড জিডিপি। কি বলা হয়, ইনফ্লেটেড জিডিপি, মানে জিডিপির মধ্যে ইনফ্লেশন মার্চ করা আছে, এরকম বার্গারের মধ্যে ঢুকে যায় না, জিডিপির মধ্যে ইনফ্লেশন মার্চ করা আছে, জিডিপিটা ফুলে দেখাচ্ছে। তাহলে রিয়াল জিডিপি পাবো কেমন করে, জিডিপিটা ফুলে দেখাচ্ছে, তার নর্মাল তো নিশ্চয়ই একটা থাকবে, নিশ্চয়ই আছে। তাহলে নর্মাল জিডিপিটাকে প্রায় আমরা ক্যালকুলেশন করবো কেমন করে, বুঝবো কেমন করে যেটা নর্মাল জিডিপি। নর্মাল জিডিপিটাকে বলা হয় রিয়াল জিডিপি, এবং সেটা মাপা হয় একটা বছরের যে বাজার দাম সেটাকে ফিক্সড রেখে। আমাকে তো একটা বেস বানাতেই হবে যার উপরে ভিত্তি করে আমি হয় উপরে উঠবো নাহলে নিচে নামবো, তাই না? তো একটা বাজার মূল্যকে আমাকে ফিক্সড ধরতে হবে, সে বাজার মূল্যকে কেন্দ্র করে আমি বর্তমান বাজার মূল্যটাকে দেখবো সেটা বেড়েছে না কমেছে। তো যে বাজার মূল্যকে বা যে বছরকে বা যে ফিনান্সিয়াল ইয়ারকে আমাদেরকে বেস ধরে আমরা ক্যালকুলেশন করি প্রাইসের, সেটাকে বলা হয় বেস ইয়ার, সেটাকে বলা হয় বেস ইয়ার। তো এখন বেস ইয়ার হচ্ছে 2011-12 বা 2012 সালকে আমি ধরলাম 2011-12 ফিনান্সিয়াল ইয়ার। তো ধরো যে 2012 সালে ওই একটা কোয়ান্টিটিরই বাজার দাম ছিল 80 টাকা। 2012 সালে যে এই 100 টাকা দামে 2020 সালে যেটার দাম 100 টাকা ছিল, ওটাই 2012 সালে 80 টাকায় ছিল, ওটার হচ্ছে দাম। মানে 80 টাকা হচ্ছে ওই 2012 সালের এটার নমিনাল জিডিপি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বেস ইয়ারকে নিলাম 2012 সাল, বেস ইয়ারের ওই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটারই দাম হলো, বেস ইয়ারেরই সেম প্রোডাক্টটার দাম হলো 80 টাকা, মানে 80 টাকা 2012 সালের কারেন্ট প্রাইস। তাহলে বেস ইয়ারে কী হয়, বেস ইয়ারের কারেন্ট প্রাইস প্লাস বেস প্রাইস বা কনস্ট্যান্ট প্রাইস যেটাকে বলা হয় সেটা সমান ধরে নেওয়া হয়। তাহলে 2020 সালে একটা দ্রব্য তৈরি যেটা নমিনাল জিডিপি 100 টাকা ছিল, আর আমরা ধরলাম বেস ইয়ার 2012 সালে ওটা তৈরি হতো 80 টাকাতে, তাই না? যেহেতু প্রোডাক্ট সেম। আচ্ছা, তাহলে রিয়াল জিডিপি তাহলে কত হলো, 2012 সালে 80 টাকাই হবে। আমি ধরলাম একটা দ্রব্য তৈরি হয়েছে, 2012 সালকে আমরা ধরলাম বেস ইয়ার, এবং 2012 সালে একটাই প্রোডাক্ট উৎপাদন হয়েছিল, সেই প্রোডাক্টটা 2020 সালে তৈরি হয়েছে, ওটা 21 সালে তৈরি হয়েছে, 22 সালে তৈরি হয়েছে। তাহলে ওটা 80 টাকা ছিল ওর বেস ইয়ার প্রাইস। তাহলে ওই বছরই ওর তাদের কারেন্ট প্রাইসও 80 টাকা ছিল। তাহলে তাহলে ওই বছরই তাহলে 80 টাকায় হলো ওই বছরের জিডিপি। তাহলে 2020 সালের একটা প্রোডাক্টের বেস ইয়ার অনুযায়ী প্রাইস হয় 80 টাকা, তাহলে 80 টাকা হচ্ছে 2020 সালের রিয়াল জিডিপি। এবার রিয়াল জিডিপিটাকেও আমরা এরকম করে লিখতে পারি, রিয়াল জিডিপি মানে কি, দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস, CONS কনস্ট্যান্ট প্রাইস, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন রিয়াল জিডিপি বের করছি, নমিনাল জিডিপি বের করছি, সেটা যেরকম কমোডিটির কারেন্ট প্রাইস আর কমোডিটির কোয়ান্টিটি, এই দুটো মাল্টিপ্লিকেশান। নমিনাল জিডিপি যখন রিয়াল জিডিপি বের করছি তখনও ওই সেম জিনিসই থাকে, কিন্তু কারেন্ট প্রাইসের ওই জায়গায় হয়ে যায় হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস, আর কোয়ান্টিটি একই, কোয়ান্টিটিও জিনিসটা সেম থাকে। এবার ধরো এখানে যদি আমি কোয়ান্টিটিটাকে যদি ফিক্স ধরে নিই, এই জিনিসটা বোঝার চেষ্টা করো।
তাহলে আমরা কি বললাম, যে আমরা দেখছি যে ইনফ্লেটেড জিডিপি হচ্ছে। এবার ইনফ্লেটেড জিডিপিতে দেশের প্রকৃত অবস্থা বোঝাচ্ছে না, ইনফ্লেশনের জন্য জিডিপি বেড়ে যাচ্ছে, কিন্তু দেশের অ্যাকচুয়াল যে অর্থনৈতিক অবস্থা সেটা বুঝবে কেমন করে, সেটার জন্য নেওয়া হয় রিয়াল জিডিপি। তো রিয়াল জিডিপি মানে প্রকৃত জিডিপি। প্রকৃত জিডিপি মাপে কি কারেন্ট প্রাইসে মাপে না, সেটা মাপে হচ্ছে বেস ইয়ার প্রাইসে। তো বেস ইয়ারকে আমরা ধরে নিলাম 2011-12 অর্থবর্ষের যে বাজার মূল্য ছিল তার দাম হচ্ছে বেস ইয়ার। তো 2011-12 বছরের যে বাজার দামটা ছিল, তো সেটা 2011-12 বছরেই আমরা যেটা জিনিসটা হচ্ছে কি 2011-12 সালের কোনো একটা দ্রব্যের দামকে যদি 2025 সালে বেস ইয়ার ধরি, মানে সে দামটা 2011-12 সালেরই তখন কারেন্ট প্রাইস ছিল। মানে 2011-12 অর্থবর্ষের কারেন্ট প্রাইস সমান 2011-12 অর্থবর্ষের কনস্ট্যান্ট প্রাইস, আমরা যেটাকে 1 ধরে নিই। তো সেরকমই তাহলে বেস ইয়ার হয়ে গেল, এটা বেস ইয়ারে দাম ফেলে দিলাম একটা প্রোডাক্টের 80, তাহলে ওর জিডিপি হয়ে গেল 80, এখানেও 80 থাকবে, কারণ প্রোডাক্ট তো একটাই, এখানেও 80, এখানেও 80, এখানেও 80। ভালো করে বোঝার চেষ্টা করো, রিয়াল জিডিপি সমান কনস্ট্যান্ট প্রাইস ইন্টু কোয়ান্টিটি। জিডিপি রিয়াল সমান প্রাইস, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস ইন্টু কোয়ান্টিটি। যদি আমি কোয়ান্টিটিটাকে যদি আমি ফিক্সড ধরে নিই বা কনস্ট্যান্ট ধরে নিই, কোয়ান্টিটিটাকে যদি আমি ফিক্সড ধরে নিই কি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে কি হবে, তাহলে প্রাইস বাড়বে। কিন্তু প্রাইস তো এখানে বাড়বেই না, কারণ প্রাইস ফিক্সড। কারেন্টে প্রাইস বাড়ে, কারণ কারেন্টে প্রাইসকে তো ফিক্সড করিনি, কিন্তু রিয়ালে কি হয়, আমি কোয়ান্টিটিটাকে ফিক্সড করতে পারবো না, প্রাইসটাকে ফিক্সড করেছি। এবার প্রাইস যদি ফিক্সড হয় তাহলে কি হবে, তাহলে এটার সাথে এটা সমানুপাতিক সম্পর্ক। কোয়ান্টিটি যদি বাড়ে তাহলেই জিডিপি রিয়াল বাড়বে, জিডিপি রিয়াল বাড়বে। ভালো করে বোঝার চেষ্টা করো, জিডিপি রিয়াল যেটা আছে সেটা দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ কমোডিটি। প্রাইসটা যেহেতু কনস্ট্যান্ট, আমি প্রাইসটাকে বাড়াতে কমাতে পারবো না, প্রাইস ফিক্সড। তাহলে জিডিপি যদি বাড়াতে হয় তাহলে কী বাড়াবো, তাহলে কোয়ান্টিটি বাড়াতে হবে। কোনো একটা দেশের অর্থনীতিতে যদি কোয়ান্টিটি যখন বাড়বে, যখন কমোডিটির কোয়ান্টিটি বাড়া মানে কি, ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি করে হওয়া। ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি হওয়া মানে কি, লোকে বেশি করে লেবার ফোর্সের পরিমাণটা বাড়া এবং দেশের লোকের হাতে বেশি করে টাকা আসা এবং পারচেজিং পাওয়ার বাড়া, আলটিমেটলি লিভিং অফ স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাওয়া। তাই দেখা যায় যে একটা দেশের অ্যাকচুয়াল জিডিপি যখন মাপা হয় তখন জিডিপি এক রিয়ালেই মাপা হয়। তাতে বোঝা যায় যে আমি প্রাইসকে যদি আমি ফিক্সড রাখতে পারি তাহলে আমি জিডিপি বাড়ছে কি কমছে সেখানে আমি বুঝতে পারবো। এক্ষেত্রে যখন আমি প্রাইসটাকে ফিক্সড রেখে দিলাম, এবার আমি দেখছি এখানে প্রাইসও ফিক্সড, কমোডিটিও ফিক্সড করে দেখছি, তাহলে 2025 সালে যেখানে জিডিপি 150 দেখাচ্ছে সেখানে অ্যাকচুয়াল জিডিপি কত, 80, অনেক কম। অ্যাকচুয়াল জিডিপি 80। 2023-এ যখন নমিনাল জিডিপি 140 দেখাচ্ছে, রিয়াল জিডিপি 80। এবার বলতে পারছে 80 কেন, কারণ আমি কোয়ান্টিটিটাকে সেম রেখেছি, কোয়ান্টিটি যদি বাড়াতাম কমাতাম তাহলে এটাও ডেটাটা পাল্টে যেত। আমি একটাই কোয়ান্টিটি ধরেছি, ওই জন্য 80, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে নবীন তাহলে একটা যে কোনো একটা অর্থবর্ষ নিয়ে নাও, 2022 সালটা যদি আমি নিই, 2022 সালে কি হচ্ছে, এরকম একটা পিকচার দাঁড়াচ্ছে। 2022 সালে নমিনাল জিডিপি 130 টাকা, কিন্তু রিয়াল জিডিপি হচ্ছে 80 টাকা, তাই না? তাহলে এবার কি হচ্ছে, এর সূত্র ধরে একটা জিনিস পাওয়া যায়, সেটাকে বলা হয় তাহলে ইনফ্লেশন একটা নিশ্চয়ই ব্যাপার আসছে। 80 টাকায় অ্যাকচুয়াল হওয়ার দাম, কিন্তু জিনিসটার দাম হচ্ছে 130 টাকা, তাহলে দাম অনেক বেড়েছে, তাই না? এটাকে যখন অ্যাডজাস্ট করার জন্য কনসেপ্ট আছে জিডিপি ডিফ্লেটার। জিডিপি ডিফ্লেটার কি, দেখো একই অর্থবর্ষ সেম প্রোডাক্ট, ওর রিয়াল জিডিপি হচ্ছে 80 কিন্তু হচ্ছে নমিনাল জিডিপি হচ্ছে 130, তাহলে দামের একটা বিশাল বড় হেরফের হচ্ছে। 130 টাকা মানে কি, এটা হচ্ছে ইনফ্লেটেড জিডিপি, এর মধ্যে ইনফ্লেশন ঢুকে আছে, যদি রিয়াল জিডিপি এইটুকুটা হয়, ইনফ্লেশন ঢুকে জিডিপিটাকে এত বড় করে দিচ্ছে, মানে এতটাই ইনফ্লেশনের মধ্যে ঢুকে
আছে, ঠিক আছে। এবার এই ইনফ্লেশনটাকেই বের করব কেমন করে, সেই পদ্ধতির নাম বলা হয় জিডিপি ডিফলেটার। সেই পদ্ধতির নাম হচ্ছে জিডিপি ডিফলেটার। জিডিপি ডিফলেটার সমান সমান কি, ভেরি ইজি। জিডিপি ডিফলেটার একটা আমাকে প্রাইস লেভেল নিতে হবে, একটা ফিনান্সিয়াল, একটা যে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ার নিতে হবে। ধরে নিলাম ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 2022, তাহলে নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইন্টু 100। তাহলে নমিনাল জিডিপি কত 130, রিয়াল জিডিপি কত 80, আর 100। কাটাকাটি করো, 0 0 কাটলো, 2 4 2 8, 2 5 2 10, 2 2 2 4, 2 65 2 130, তাই তো। তাহলে কত দাঁড়াচ্ছে, 5 5 25-এর 5 হাই থাকলো, ঠিকঠাক করলাম তো, হ্যাঁ 5 5 25-এর 5 হাজার 2, 5 30, 31 32 বাই 2, মানে কত দাঁড়াচ্ছে 16 2 32, 2 2 4, তাহলে 162.2। জিডিপি ডিফলেটার কত 162.5, সরি 162.5। এটা কখন 2022-এর অর্থ বর্ষে। এবার যদি আমরা 2023 নিই, সেম জিনিস নাও, 2000 যদি আমরা 23 নিই, এখানে করি আমরা 2023-এর জিডিপি ডিফলেটার বের করছি। কি হলো, কি নর্মাল প্রাইস কত 23-এর 140, রিয়াল প্রাইস কত ছিল 80, ভাগ করো 100 দিয়ে, কত আছে 0 0 কাটলো, 2 5 2 10, 2 4 2 8, 2 2 2 4, 2 7 2 14, 0, তাই না, 2 35 2 70, 5 5 25-এর 5 16 17, তাহলে 175, তাই না। তাহলে 2023-এর জিডিপি ডিফলেটার 175, 2022-এর জিডিপি ডিফলেটার হচ্ছে 162.5। এটা আমি 163 ধরে নিই সুবিধা হিসাবে, সুবিধার্থে। তাহলে চেঞ্জ ইন জিডিপি ডিফলেটার, চেঞ্জ ইন জিডিপি ডিফলেটার কত, চেঞ্জ ইন জিডিপি ডিফলেটার হচ্ছে 175 মাইনাস 163 বাই, আচ্ছা আচ্ছা কত চেঞ্জ ইন জিডিপি ডিফলেটার কত, এটা এটা সমান সমান কত, 3 আর 2 5, 6 আর 1 7, 12। তাহলে চেঞ্জ চেঞ্জ ইন প্রাইস কত, চেঞ্জ ইন প্রাইস, তাহলে রেট কত দাঁড়াচ্ছে, তাহলে 12 বাই 163 ধরলাম এটাকে, হ্যাঁ 163 ইন্টু 100, ক্যালকুলেশন করলে কত হবে, 1 2 2টা 0 163, ভাগ করে যেটা পাবা সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রাইস। এটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে ডিনোট করে। যে যে ভ্যালুটা পাওয়া যাবে সে ভ্যালুটা হচ্ছে কি অত % প্রাইস হাই হয়েছে, বুঝতে পারলাম। তাহলে রিয়াল জিডিপি কি, রিয়াল জিডিপি হচ্ছে কোনো একটি দেশের বর্তমান যে জিডিপি, সে কোনো একটি রিয়াল জিডিপি কি, রিয়াল জিডিপি হচ্ছে কোনো একটি দেশের যে নর্মাল জিডিপি, সে নর্মাল জিডিপির সাথে যখন বেস ইয়ারের প্রাইসের অ্যাডজাস্ট করা হয়, হ্যাঁ সে অ্যাডজাস্ট করে যে জিডিপিটা পাওয়া যায় সেটাকে বলা হয় রিয়াল জিডিপি। আচ্ছা, এবার রিয়াল জিডিপির মাধ্যমে, আচ্ছা রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপির মাধ্যমে আমরা কি পেয়ে থাকি, জিডিপি ডিফলেটার পেয়ে থাকি। এবং জিডিপি ডিফলেটার যখন পরপর দুটো ইয়ারের জিডিপি ডিফলেটারকে আমরা যখন হিসাব করব তখন কী পাবো, চেঞ্জ ইন প্রাইস পাবো। চেঞ্জ ইন প্রাইস যেটা পাবো সেটাই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, বুঝা গেল। তাহলে এখন পর্যন্ত আমরা যেটুকু যে জানলাম সেটা হচ্ছে জিডিপি দুটোভাবে মাপা যায়। একটাকে বলা হয় নমিনাল বা নর্মাল, নমিনাল জিডিপি, একটাকে বলা হয় রিয়াল জিডিপি। নমিনাল জিডিপিটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টের মাধ্যমে, একটা হচ্ছে মার্কেট প্রাইসের মাধ্যমে। রিয়াল জিডিপিটাকেও দুভাবে মাপা যায়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টের মাধ্যমে, একটা হচ্ছে মার্কেট প্রাইসের মাধ্যমে। তাহলে আমাদের দেশের যে অর্থনীতির যে হিসাবপত্র সেটা কোন জিডিপিতে মাপে, আমাদের দেশে দুরকমই মাপা হয়। আমাদের দেশে ফ্যাক্টর কস্টও মাপা হয়, আবার মার্কেট প্রাইসেও মাপা হয়। নমিনাল জিডিপিতেও মাপা হয়, আবার রিয়াল জিডিপিতেও মাপা হয়। আচ্ছা, তাহলে এই সবগুলো ডেটা থাকে না, এটা বুঝার আগে একটা জিনিস বুঝো, 2015 সালের আগে
2015 সালের আগে আমাদের দেশে যে জিডিপিটা মাপা হতো বেশিরভাগ সবই ফ্যাক্টর কস্টে মাপা হতো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। 2015 সালের আগে আমাদের দেশের 2015 সালের আগে আমাদের দেশে যে জিডিপিটা মাপা হতো সে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টে মাপা হতো। তাহলে 2015 সালের পরে কী হলো, 2015 সালের পরে যখন এনডিএ গভর্নমেন্ট আসলো তখন দেখছে যে পৃথিবীর যত বড় বড় ইকোনমি আছে সবাই জিডিপি মার্কেট প্রাইসে মাপছে। যত বড় বড় ইকোনমি ইউএস, চায়না, জাপান, ফ্রান্স সবাই দেখছে কি যে জিডিপিটা তাদের কারেন্ট মার্কেট প্রাইসে মেজারমেন্ট করছে। যেন ভারত ইনিশিয়েটিভ নিল যে আমরা ফ্যাক্টর মানে আমরা যে ডেটাটা দিব যখন আমাদের কম্প্যারিজন আসবে যে ইউএসএ জিডিপির সাথে ইন্ডিয়ান জিডিপি, ইন্ডিয়ার সাথে চায়নার জিডিপি, ইন্ডিয়ার সাথে জাপান, ইন্ডিয়ার সাথে জার্মানি, এই যে কম্প্যারিজন জিডিপি কম্প্যারিজন যেটা আসবে অফিসিয়াল যে তুলনাটা হবে সেটা জিডিপি এর মার্কেট প্রাইসে তুলনা হবে, 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন কী ছিল, 2008 সালে ইউনাইটেড নেশনস সিস্টেম অফ অ্যাকাউন্টস ইউনাইটেড নেশনস ন্যাশনাল সিস্টেম অফ ইউনাইটেড নেশনস ন্যাশনাল সরি ইউনাইটেড 2008 সালে ইউনাইটেড নেশনস ন্যাশনাল সিস্টেমস অফ অ্যাকাউন্টসের একটা কনভেনশন হয়েছিল এবং সেই কনভেনশন ঠিক হয় যে ভারত পৃথিবীর বেশিরভাগই দেশেরই জিডিপিটা তোমার মার্কেট প্রাইসে মাপা উচিত, এরকম একটা রিকমেন্ডেশন এসেছিল। তো ভারত এটা লাগু করলো, হয়েছিল 2008-এ, ভারত লাগু করলো 15-তে। তো বর্তমানে যে ভারতের জিডিপি মাপা হয় সেটা হচ্ছে নমিনাল জিডিপি আর মার্কেট প্রাইস। বর্তমানে যে ভারত যে জিডিপি ডেটাটা দেয়, ভারত যে পৃথিবীতে যে জিডিপি ডেটাটা দেয় সেটা জিডিপি কী মাপে, জিডিপি নমিনাল জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে, এটা হচ্ছে ভারত তার ডেটা দেয়। তো আজকে আমরা এটুকুটা বুঝতে পারলাম, ইনফ্লেটেড জিডিপি বুঝলাম। তাহলে আজকে আমরা কী পড়লাম, এগ্রিগেটসগুলো পড়লাম, জিডিপি সম্বন্ধে আমরা জিডিপি ডেফিনেশন জানলাম, জিডিপি ফ্যাক্টর কস্ট কী, মার্কেট ভ্যালু কী, এটা মার্কেট প্রাইস কী সেটা জানলাম, ফ্যাক্টর কস্ট সিএসও কী করে ফ্যাক্টর কস্ট বের করে সেটা জানলাম, নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি সেটা জানলাম, ইনফ্লেশনকে কী করে অ্যাডজাস্ট করে আমরা সেটাও জানলাম। নেক্সট পরের ভিডিওতে আমরা জানবো হচ্ছে যে আমাদের দেশের জিডিপি ক্যালকুলেট কী করে, জিডিপি ক্যালকুলেট করার কী কী প্যারামিটার আছে, কী কী পদ্ধতিতে আমাদের দেশের জিডিপিকে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, চলো এখানেই।